আচ্ছা আজকের আমি হচ্ছে মানে এখানে আজকে একটা ছোট ভুল ছিল, যাই হোক পরে এটা ঠিক করে দিয়েছি, তো কেউ কেউ হয়তো ভুলটা পেয়েছো, কেউ কেউ পাওনি। যাই হোক, প্রিমিটিভ গাট টিউব ইজ অ্যান এন্ডোডার্ম লাইন টিউব, এটা হচ্ছে ট্রু। আচ্ছা তারপর হচ্ছে extends from the buccopharyngeal membrane to the cloacal membrane, এটা ট্রু। Formed due to incorporation of allantois into the embryo, এটা false। Subdivided into foregut, midgut and hindgut, এটা হচ্ছে false, কারণ এখানে প্রিমিটিভ গাটও আছে। এটাই হচ্ছে সম্ভবত অনেকে এটা false দাগিয়েও, মানে ফ্যারেঞ্জিয়াল গাট, এটা ফ্যারেঞ্জিয়াল গাট, এটা ফ্যারেঞ্জিয়াল গাটও হতে পারে। হ্যাঁ বললাম তো ফেরেঞ্জেল গাটও আছে, বললাম যে সম্ভবত অনেকে এটা false দাগিয়েও রং পেয়েছো। এটা শুরুতে মানে ওই গুগল ফর্মে ভুল দেওয়া ছিল, আমি পরে আবার ঠিক করে দিয়েছি। তো শেষের দিকে যারা পরীক্ষা দিয়েছো তারা হয়তো আর এই ভুলটা পাওনি। যাই হোক, আর gives rise to respiratory system, এটা ট্রু। আচ্ছা তারপরে হচ্ছে following are the derivatives of the foregut। আচ্ছা, লাং, এটা ট্রু। স্টমাক ট্রু। লিভার ট্রু। প্যানক্রিয়াস ট্রু। থার্ড পার্ট অফ ডিওডেনাম, এটা ফলস। আচ্ছা তারপরে the first rotation of the stomach occurs along a longitudinal axis, এটা true, is counterclockwise, এটা false, clockwise হয় এটা। Totals to 270 degrees, এটাও false, এটা 90 ডিগ্রি হয় ফার্স্ট রোটেশনটা। Right surface goes posteriorly, এটা true। আর left vagus nerve becomes anterior vagal trunk, এটাও true। it is ফার্স্ট রোটেশন। আর সেকেন্ড রোটেশনটা ছিল যে anterior posterior oblique axis বরাবর, সেখানে হচ্ছে যে cardiac end it goes left and inferiorly, and the pyloric end comes right and superiorly. আচ্ছা, physiological herniation occurs during 6th month of intrauterine life, এটা false, 6th week হবে। The rate of liver growth exceeds that of the growth of the abdominal cavity, এটা true। Loops of midgut herniate to the yolk sac through the allantois, এটা false, through the vitelline duct হবে এটা। আচ্ছা, occurs up to 12 months, এটা false, কারণ 12 মাস তো না, 12 উইকস হবে। 12 মাসে তো বাচ্চা পেটে থেকে বের হয়ে আসে। If they remain herniated upon birth of the baby, the condition is called omphalocele, এটা true। যদি তারা হার্নিয়েটেড থাকে, রিট্রাকশন না হয়, ওইটাই omphalocele। আচ্ছা তারপরে retraction of the herniated loops, 90 degrees rotation occur during this event, এটা false। 90 ডিগ্রি হয় হার্নিয়েশনের সময়, আর বাকি 180 হয় তোমার হচ্ছে রিট্রাকশনের সময়। জেজুনাম কামস ফার্স্ট অ্যান্ড রিসাইডস অন দ্য লেফট সাইড, এটা ট্রু, সবার শুরুতে আসে এটা। আইলিয়াম ইজ প্লেসড জাস্ট বিলো দ্য লিভার, এটা ফলস, কারণ আইলিয়াম হচ্ছে ইউজুয়ালি পেলভিসে থাকে, আর জাস্ট বিলো দ্য লিভার থাকে সিকাম বা সিকাল বাড। সিকাল বাড ইজ দ্য লাস্ট টু রি এন্টার দ্য অ্যাবডোমিনাল ক্যাভিটি। আচ্ছা এটা হচ্ছে ট্রু। Failure of the phenomena results in gastroschisis, এটা false, কারণ এটা হচ্ছে ওমফ্যালোসিল হবে আর কি। আচ্ছা, ডুওডেনাম, আচ্ছা কই গেল, আচ্ছা ডুওডেনাম, এখানে হচ্ছে ফার্স্ট পার্ট ডেভেলপস ফ্রম ফোরগাট, এটা ট্রু। সেকেন্ড পার্ট ডেভেলপস বিলো দ্য ওপেনিং অফ মেজর ডিউডেনাল প্যাপিলা ডেভেলপস ফ্রম মিডগাট। আচ্ছা এই সেন্টেন্সটা একটু খেয়াল করো, এখানে মানে এটা দুইটা অংশ। সেকেন্ড পার্ট ডেভেলপস বিলো দ্য ওপেনিং অফ মেজর ডিউডেনাল প্যাপিলা ডেভেলপস ফ্রম মিডগাট, এখানে কিন্তু সেন্টেন্সটা ভুল। সেকেন্ড পার্ট কিন্তু শুধু যে মেজর ডিউডেনাল প্যাপিলার নিচেই যে সেকেন্ড পার্ট জিনিসটা এমন না, মেজর ডিউডেনাল প্যাপিলার উপরেও কিন্তু সেকেন্ড পার্ট আছে। বেসিক্যালি হরাইজন্টাল অংশ পুরোটাই হচ্ছে সেকেন্ড পার্ট, সরি ভার্টিক্যাল অংশ পুরোটাই সেকেন্ড পার্ট। সো এর মেজর ডিউডেনাল প্যাপিলার নিচের অংশটুকু হচ্ছে মিডগার্ড থেকে আসছে, আর উপর অংশটুকু আসছে হাইন্ডগার্ড থেকে, খেয়াল রাখবা। সেকেন্ড পার্ট ডেভেলপস বিলো দ্য ওপেনিং অফ মেজর ডিউডেনাল প্যাপিলা, মানে এতটুকু ঠিক না, কারণ সেকেন্ড পার্ট মেজর ডিউডেনাল প্যাপিলার উপরেও থাকে, সো এটা ফলস, সরি এটা ফোরগাট হবে, হাইন্ডগার্ড না। আচ্ছা যাই হোক, সাপ্লাইড বাই ব্রাঞ্চেস অফ দ্য সিলিয়াক ট্রাঙ্ক, হ্যাঁ এটা ট্রু। সাপ্লাইড বাই ব্রাঞ্চেস অফ সুপিরিয়র মেসেন্ট্রিক আর্টারি, এটাও ট্রু। থার্ড পার্ট ডেভেলপস ফ্রম হাইন্ডগার্ড, ফলস, এটা মিডগার্ড থেকে ডেভেলপ করে।
আর লাস্ট কোয়েশ্চেন, মেকেলস ডাইভার্টিকুলাম। আচ্ছা, এটা নিয়ে আসলে আমি সেদিন বেশি কিছু বলি নাই, অল্প একটু বলছিলাম। ইট ইজ অ্যান আউটপকেটিং অফ আইলিয়াম, ট্রু। যে কোনো ডাইভার্টিকুলামই হচ্ছে, এই ধরো গাটের কোনো একটা অংশ থেকে যদি এরকম একটা আউটপকেটিং বের হয়, এটাই ডাইভার্টিকুলাম। ডাইভার্টিকুলাম হচ্ছে অনেকগুলো আছে যে তোমার ফিজিওলজিক্যাল, যেগুলো ইন্ট্রাইউটেরিন লাইফে তৈরি হয়, যেখান থেকে বিভিন্ন অর্গান তৈরি হয়, যেমন আমরা লিভার ডাইভার্টিকুলাম বা লাং ডাইভার্টিকুলাম পড়ছি। আর এগুলি আর এটা হচ্ছে একটা প্যাথোলজিক্যাল ডাইভার্টিকুলাম, এটা অ্যাকচুয়ালি থাকার কথা না, কিন্তু রয়ে গেছে। আচ্ছা, আমরা যে হোয়াইট লাইন ডাক্ট পড়ছিলাম, যেটা মিডগার্ডকে অক্সাকের সাথে কানেক্ট করতেছিল, ওই হোয়াইট লাইন ডাক্টটা বন্ধ হয়ে যায়, ডিসঅ্যাপিয়ার করে যায়। যদি বন্ধ না হয়, তখন হচ্ছে এটা হচ্ছে তোমার মেকেলস ডাইভার্টিকুলাম হিসেবে রয়ে যায়। আচ্ছা, it is a remnant of white line duct, true, arises from the anti-mesenteric border of the ileum. আচ্ছা, আমরা ডেভেলপিং যে গাট টিউব পড়ছি, ভেন্ট্রাল দিক আর ডরসাল দিক। তো ডরসাল দিকে থাকে হচ্ছে ডরসাল মেসোগ্যাস্ট্রিয়াম। তো একটা গাটের যেই পাশে ডরসাল মেসোগ্যাস্ট্রিয়াম লেগে থাকে, মানে ম্যাচিউর হিউম্যান বডিতে, সেই সাইডেই এটার মেসেন্টারিটা থাকে। তো আইলিয়ামের মেসেন্টারি এটার হচ্ছে পিছন দিকটাতে, ডরসামে। আর হোয়াইট লাইন ডাক্ট থাকে এটার ভেন্ট্রামে। তো ডরসাল বর্ডারকে বলা হয় মেসেন্টারিক বর্ডার, আর ভেন্ট্রাল বর্ডারকে বলা হয় অ্যান্টাই মেসেন্টারিক বর্ডার। যেহেতু হোয়াইট লাইন ডাক্টটা অ্যান্টাই মেসেন্টারিক বর্ডারে, তাহলে এটা ট্রু। মে কন্টেইন গ্যাস্ট্রিক মিউকোসা। আচ্ছা, এটা আসলে বলা হয়নি, এবার এটা তোমরা যদি বই পড়ে থাকো, এটা বইয়ে আছে। এখানে তোমার কিছু একটোপিক টিস্যু থাকতে পারে, একটোপিক গ্যাস্ট্রিক টিস্যু অথবা একটোপিক প্যানক্রিয়াটিক টিস্যু থাকতে পারে। যদি হোয়াইট লাইন ডাক্টে নর্মাল ইন্টেস্টিনাল টিস্যুই থাকে, তাহলে এটা তেমন কোনো ফিচার পাওয়া যায় না। কিন্তু যদি এখানে একটোপিক প্যানক্রিয়াটিক বা একটোপিক গ্যাস্ট্রিক টিস্যু থাকে, তখন এখানে কিছু সিমটোম্যাটিক ফিচার, অ্যাবডোমিনাল পেনের ফিচার পাওয়া যায়। occurs in 10% of people, এটা ফলস। আমরা 2% রুল জানি, সো এটা 2% পিপলে হবে। আচ্ছা, তো এই ছিল হচ্ছে আগের দিনের কোয়েশ্চেনের সলিউশন। আচ্ছা, এখানে আচ্ছা, এখানে একটা জিনিস একটু বলি, একটা জিনিস। তোমরা জানো যে তোমার আহ, এই হচ্ছে তোমার, সাপোজ ফোরগাট, এই হচ্ছে মিডগাটের ওই লুপটা, এই হচ্ছে মানে ফোরগাট, এই হচ্ছে সিকাল, সরি সেফালিক লিম্ব, এই হচ্ছে কর্ডাল লিম্ব, এই হচ্ছে হাইন্ডগাট, ঠিক আছে? তো যখন হার্নিয়েশন হয়, পুরা মিডগাট যে যায় জিনিসটা এমন না। মিডগাটের মোস্ট প্রক্সিমাল পার্ট এবং মোস্ট ডিস্টাল পার্ট অলমোস্ট বেরই হয় না, ঠিক আছে? ওরা অলমোস্ট অ্যাবডোমিনাল ক্যাভিটিতে রয়েই যায়। বের হয়ে আবার ঢুকে মেনলি হচ্ছে ডিস্টাল পার্টটা, ঠিক আছে? মানে ডিস্টাল না, মানে বের হয়ে ঢুকে হচ্ছে যেই পার্টটা সবচেয়ে বাইরের দিকটাতে থাকে, সেই পার্টটা। তো এই জন্যই আমরা সেকেন্ড পার্ট অফ ডিউডেনাম, থার্ড পার্ট অফ ডিউডেনাম, মানে সরি, সেকেন্ড পার্ট অফ ডিউডেনাম, থার্ড পার্ট অফ ডিউডেনাম, ফোর্থ পার্ট অফ ডিউডেনামের হার্নিয়েশন বা রিট্রাকশন নিয়ে তেমন কোনো কথা বলি নাই। আবার একইভাবে আমরা ট্রান্সভার্স কোলন এবং মানে আমরা হচ্ছে ট্রান্সভার্স কোলন নিয়েও তেমন কোনো কথা বলি নাই। কারণ এগুলো হচ্ছে যথাক্রমে মিডগাটের সবচেয়ে প্রক্সিমাল পার্ট এবং সবচেয়ে ডিস্টাল পার্ট থেকে ডেভেলপ করে। এগুলা খুব বেশি দূরে বেরো হয় না, সো এগুলার আসলে রিট্রাকশনের প্রয়োজন নাই। তো তো যেই পার্টটুকু রিট্রাক্ট হচ্ছে, তার মধ্যে সবচেয়ে প্রমিনেন্ট প্রক্সিমাল পার্ট হচ্ছে জেজুনাম, আর সবচেয়ে প্রমিনেন্ট ডিস্টাল পার্ট হচ্ছে যে সিকামটা, সিসিকাল পার্টটা। এই জন্য আমরা রিট্রাকশনে 2-3টা জিনিস নিয়ে কথা বলছি শুধু। আমরা কিন্তু এই যে ডিউডেনামের বাকি অংশ এবং ট্রান্সভার্সকুলার নিয়ে কথা বলিনি। ওই দিন কেউ একজন জিজ্ঞেস করছিল যে ভাইয়া এগুলার কি রিট্রাকশন হয় কিনা, বা এগুলার কি হার্নেশন হয় কিনা। আমি সেদিন যে উত্তরে দিয়েছিলাম না কেন, আজকে এটাই খেয়াল রাখো যে তুমি চিন্তা করো যে যখন তারা হার্নিটেড মানে হচ্ছে, সবচেয়ে বাইরে যে সেই কিন্তু সবার আগে বা সবচেয়ে সহজে বের হবে। সবার ভিতরে যে অংশগুলো, সেগুলো বের হওয়ার কিন্তু চান্স কম। সো তারা অলমোস্ট বের হয় না, এবং রিট্রাকশন বা হার্নিশনে তাদের খুব একটা রোল দেখা যায় না। এই জন্য তাদেরকে নিয়ে তেমন একটা কথা বলা হয়নি। তো এই ছিল আগের ক্লাসের এমসিকিউ সলভ আর কি। তাহলে আমি শুরু করতেছি এখন। আগের ক্লাস নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে? আর আচ্ছা, ঠিক আছে, আমি শুরু করতেছি তাহলে। ওকে।
আমি একটু শুনতে পাইনি পরে আপু। জয়েন করছি তো। আমি শুনতে পাইনি আপু ভাইয়া তুমি কি বলেছো। নাম্বার ওয়ান এমসিকিউ এর সলভটা কি আবার বলা যাবে? আচ্ছা, নাম্বার 1 হচ্ছে তোমার এন্ডোডার্ম লাইন টিউব ট্রু, বাক্য ফ্যারেঞ্জিয়াল মেমব্রেন থেকে ক্লোয়াকাল মেমব্রেন ট্রু, ফর্ম ডিউ টু ইনকর্পোরেশন অফ অ্যালান্টয়েস ইনটু এমব্রেন, এটা ফলস। সাবডিভাইডেড ইনটু ফোরগাট, মিডগাট, হাইনগাট, এটা ফলস, কারণ এখানে প্রিমিটিভ গাট, সরি ফ্যারেঞ্জিয়াল গাটটা বাদ গেছে। গিভস রাইজ টু রেসপিরেটরি সিস্টেম, এটা ট্রু। ওকে জি ভাইয়া। ওকে, ঠিক আছে, তাহলে আমি শুরু করতেছি। আচ্ছা আচ্ছা আমরা হচ্ছে যখন গাট টিউব পড়ছি আমরা বারবারই একটা জিনিস বলতেছি যে দেখো তোমার এই হচ্ছে নীলটা হচ্ছে এন্ডোডার্ম, নীলটা হচ্ছে এন্ডোডার্ম, আর বাইরে সাদা হচ্ছে এক্টোডার্ম। এক্টোডার্ম আর এন্ডোডার্মের মাঝে আমি ডট 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 কমলা কমলা ডট 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 দিয়ে যে জিনিসটা দেখাইছি সেটা হচ্ছে তোমার মেসোডার্ম। তো সব জায়গায় এক্টোডার্ম আর এন্ডোডার্মের মাঝে মেসোডার্ম আছে দুই পাশে, পুরো চারদিক জুড়েই, কিন্তু শুধু দুইটা জায়গায় নাই। দেখো একদম ক্রেনিয়ালি আর একদম কর্ডালি। একদম ক্রেনিয়ালি যেখানে নাই এটা হচ্ছে বাক্যোফ্যারেঞ্জিয়াল মেমব্রেন, আর একদম কর্ডালি যেখানে নেই এটাকে বলা হয় ক্লোয়েকাল মেমব্রেন। এটা আমরা সবাই জানি। এখন একটা নতুন টার্মের সাথে তোমরা একটু পরিচিত হও। আমরা এটাও দেখছিলাম যে তোমার এখান থেকে শুরু করে এই পর্যন্ত হচ্ছে তোমার ফ্যারেঞ্জিয়াল গাট, বাক্যোফ্যারেঞ্জিয়াল থেকে শুরু করে এই পর্যন্ত। আবার এখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে তোমার ফোরগাট, এই পর্যন্ত এখানে একটা, এই পার্ট হচ্ছে হাইনগাট, আর বাকিটা হচ্ছে তোমার সরি সরি হাইনগাট এন্ড মিডগাট, আর বাকি যে অংশটা সেটা ছিল হাইনগাট। এখন নতুন টার্ম ক্লোয়েকা। হোয়াট ইজ ক্লোয়েকা? It's a distal dilated portion of the midgut is called hindgut. Distal dilated portion of the midgut, sorry, আরে ধুর, distal dilated portion of the hindgut is called cloaca. তাহলে distal dilated portion of the hindgut, ক্লিয়ার সবাই? ক্লোয়েকাটা কি জিনিস, মানে ক্লোয়েকার সংজ্ঞাটা নিয়ে সবাই ক্লিয়ার আশা করি। যাই হোক, আচ্ছা, তো এখন ক্লোয়েকা থেকে, মানে ক্লোয়েকা ফার্স্টে একটা, মানে তুমি একটু দেখো যে ক্লোয়েকার সাথে হাইনগাটের সম্পর্কটা কি। হাইনগাটের ডিস্টাল পার্টটাই ডাইলেটেড থাকে, ওই পার্টটাকে ক্লোয়েকা বলে। এবং ক্লোয়েকার কর্ডালি, মানে ক্লোয়েকা কিন্তু তাহলে এন্ডোডার্মের একটা জিনিস, মানে ক্লোয়েকা ইজ এন এন্ডোডার্মাল ডেরিভেটিভ, এবং ক্লোয়েকার এক সাইডেই ওই এন্ডোডার্মের সাথে এক্টোডার্ম টাইটলি অ্যাডহারেন্ট থাকে উইদাউট এনি ইন্টারভিনিং মেসোডার্ম, ওইটাকে কিন্তু বলা হয় ক্লোয়েকাল মেমব্রেন। ঠিক আছে? আচ্ছা, এখন একটু এই ছবিটা দেখো। এই পুরোটা হচ্ছে ক্লোয়েকা, এই পুরোটা হচ্ছে ক্লোয়েকা, এই হচ্ছে ক্লোয়েকাল মেমব্রেনটা, এই ছিল হচ্ছে আমার অ্যালান্টয়েসটা। ঠিক আছে? তো ক্লোয়েকা ফার্স্টে একটা সিঙ্গেল ক্যাভিটি থাকে, একটা সিঙ্গেল টিউব থাকে। ঠিক আছে? বাট একটা সময় এই সিঙ্গেল টিউবটা দুইটা আলাদা টিউবে কনভার্ট হওয়া শুরু করে। এই সিঙ্গেল টিউবটা দুইটা আলাদা টিউবে কনভার্ট হওয়া শুরু করে। দেখো ক্লোয়েকার মাঝামাঝি বরাবর একটা মেজোডার্মাল সেপ্টাম অ্যাপিয়ার করে, এই যে কমলা রঙের যে জিনিসটা, ক্লোয়েকার ঠিক মাঝামাঝি বরাবর একটা মেজোডার্মাল সেপ্টাম অ্যাপিয়ার করে। এই সেপ্টামটার নাম হচ্ছে ইউরোরেক্টার সেপ্টাম। তাহলে এটা কেমন সেপ্টাম? মেজোডার্মাল সেপ্টাম। এবং এই মেজোডার্মাল সেপ্টামটা ক্লোয়েকা যে একটা সিঙ্গেল ক্যাভিটি ছিল আগে, সিঙ্গেল ক্যাভিটিকে দুইটা ভাগে ভাগ করে ফেলার চেষ্টা করে। তোমার দেখো ইউরোরেক্টাল সেপ্টামটা ডাউনওয়ার্ড গ্রো করা শুরু করে, ডাউনওয়ার্ড গ্রো করা শুরু করে, গ্রো করতে 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 একটা সময় সে এই যে ক্লোয়েকাল মেমব্রেনটাকে টাচ করে ফেলে। যখনই টাচ করে ফেলে তখনই কমপ্লিটলি ক্লোয়েকাল মেমব্রেনটা দুইটা ভাগে ভাগ হয়ে যায়। একটা হচ্ছে তোমার ডরসালি, একটা হচ্ছে তোমার ভেন্ট্রালি। ডরসালি যেই টিউবটা ফর্ম হয় ওই টিউবটার নাম হচ্ছে অ্যানোরেক্টাল ক্যানাল, আর ভেন্ট্রালি যে টিউবটা ফর্ম হয় সেই টিউবটার নাম হচ্ছে ইউরোজেনিটাল সাইনাস। আচ্ছা, ওয়েট, একটু রিক্যাপ করে আসি আরেকবার একটা জিনিস, যে
আমরা সবাই ফোরগাটের ডেরিভেটিভস জানি, মানে শুধু জিআইটির ক্ষেত্রে, গাট টিউবের ক্ষেত্রে ইসোফেগাস হয়, স্টমাক হয়, ডিউডেনামের ফার্স্ট পার্ট হয় এবং ফার্স্ট পার্ট হয় এবং সেকেন্ড পার্ট আপ টু দ্য এন্ট্রেন্স অফ মেজর ডিউডেনাল প্যাপিলা, এটা হয়। মিডগার্ড থেকে হয় কি ডিউডেনামের সেকেন্ড পার্টের বাকি অংশ, থার্ড পার্ট, ফোর্থ পার্ট, তারপর জেজুনাম, আইলিয়াম, তারপর সিকাম, অ্যাপেন্ডিক্স, অ্যাসেন্ডিং কোলন আর রাইট টু থার্ড অফ ট্রান্সভার্স কোলন, ঠিক আছে। আর হাইন্ডগাট আজকে আমরা যেটা পড়বো, আমরা আসলে বেসিক্যালি এখন হাইন্ডগাটের ডেভেলপমেন্ট পড়তেছি আর কি। আমরা আগে ফোরগাট মিডগাট শেষ করছিলাম, এখন আমরা হাইন্ডগাটের ডেভেলপমেন্টটা পড়তেছি। হাইন্ডগাট ডেভেলপমেন্টটা মানে হাইন্ডগাট থেকে তাহলে কি কি আসতেছে, যেটা যে নিয়ন ব্লু ওইটাই। তোমার ট্রান্সভার্স কোলনের লেফট ওয়ান থার্ড, ডিসেন্ডিং কোলনটা আসে, সিগময়েড কোলনটা আসে। দেখো ট্রান্সভার্স কোলনের লেফট ওয়ান থার্ড, ডিসেন্ডিং কোলন, সিগময়েড কোলন, তারপর আসে রেকটাম, আর আসে প্রক্সিমাল পার্ট অফ এনাল ক্যানাল। প্রক্সিমাল পার্ট অফ এনাল ক্যানাল, ডিস্টাল পার্টটা আসে তোমার একটোডার্ম থেকে, ওইটা আমি পরে বলবো। তাহলে হোয়াট আর দ্য ডেরিভেটিভস অফ হাইন্ডগাট যদি এক কথা জিজ্ঞেস করে, বলবা যে ট্রান্সভার্স কোলনের লেফট ওয়ান থার্ড, তোমার তারপর হচ্ছে ডিসেন্ডিং কোলন, সিগময়েড কোলন, রেকটাম এন্ড প্রক্সিমাল এনাল ক্যানাল। আর যদি জিজ্ঞেস করে যে ব্লাড সাপ্লাই অফ দ্য হাইন্ডগাট, এক কথায় বলবা যে ইনফেরিয়র মেসেন্টেরিক আর্টারি। ওকে, তাহলে এখান থেকে আসলে যাচ্ছিল। তারপর আমরা ক্লোয়েকাটা বললাম, এবং ক্লোয়েকা ফার্স্ট একটা সিঙ্গেল একটা টিউব থাকে বা সিঙ্গেল একটা ক্যাভিটি থাকে, দেন ক্লোয়েকার একটা মেসোডার্মাল সেপ্টাম দ্বারা দুই ভাগে ভাগ হয়ে যায়। একটা সামনের একটা টিউব বা ক্যাভিটি, পিছনের একটা টিউব বা ক্যাভিটি। সামনের বা ভেন্ট্রালি যে টিউব বা ক্যাভিটি আছে সেটাকে বলা হয় ক্লোয়েকা, সরি সেটাকে বলা হয় ইউরোজেনিটাল সাইনাস। আর পিছন দিকের যে টিউব বা ক্যাভিটি সেটাকে বলা হয় অ্যানোরেক্টাল ক্যানাল। অ্যানোরেক্টাল ক্যানাল। আচ্ছা, অ্যানোরেক্টাল ক্যানাল থেকে রেকটাম আর অ্যানাল ক্যানালটা ডেভেলপ করে। তাহলে আমরা এখান থেকে কি বুঝলাম, যে আসলে হাইনগাট থেকে কি কি ডেভেলপ করে, লেফট ওয়ান থার্ড অফ ট্রান্সভার্স কোলন, তারপর হচ্ছে আম, তারপরে হচ্ছে ডিসেন্ডিং কোলন, সিগময়েড কোলন, রেকটাম আর অ্যানাল ক্যানাল। তো এই রেকটাম আর অ্যানাল ক্যানালটা বেসিক্যালি ডেভেলপ করে হচ্ছে তোমার ফ্রম দ্য ক্লোয়েকা, মানে ফ্রম দ্য ক্লোয়েকাল পোর্শন অফ দ্য, অথবা ফ্রম দ্য ডর্সাল portion of the cloaca which is called anorectal canal. মানে এগুলো সবই এন্ডোডার্ম থেকে ডেভেলপ করে। তবে একটু অ্যাকুরেটলি বলতে গেলে যদি জিজ্ঞেস করে তখন বলবা কি যে এই তিনটা ডেভেলপ করে এন্ডোডার্ম অফ দ্য হাইন্ডগাট, আর এই তিনটা ডেভেলপ আর এই দুটো ডেভেলপ করে ফ্রম এন্ডোডার্ম অফ দ্য অ্যানোরেক্টাল ক্যানাল হুইচ ইজ দ্য ডর্সাল পোর্শন অফ দ্য ক্লোয়েকা। আবার ক্লোয়েকা কি, ক্লোয়েকা ইজ দ্য ডিস্টাল ডাইলেটেড পোর্শন অফ দ্য হাইন্ডগাট। আচ্ছা, সামারাইজ করে আরেকবার বলতেছি যে ডেরিভেটিভটা কি 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 কিভাবে বলবা। লেফট ওয়ান থার্ড অফ ট্রান্সভার্স কোলন, ডিসেন্ডিং কোলন, সিগময়েড কোলন, দিস ডিরাইভ ফ্রম দ্য hindgut, endoderm of the hindgut. Rectum and anal canal, these are derived from endoderm of the anorectal canal which is the dorsal portion of the cloaca, and cloaca ki, cloaca is the distal dilated part of the hindgut. ঠিক আছে, এখন দেখো এই ছবিটাতে একটু দেখো, অ্যানোরেক্টাল ক্যানাল থেকে কি ডেভেলপ করে, রেকটাম এন্ড অ্যানাল ক্যানাল। আর আর সামনের অংশটার নাম হচ্ছে ইউরোজেনিটাল সাইনাস, নাম দেখে খেয়াল রাখবা। এখান থেকে পার্ট অফ দ্য ইউরিনারি সিস্টেম এবং পার্ট অফ দ্য জেনিটাল সিস্টেম ডেভেলপ করে। পার্ট অফ দ্য ইউরিনারি সিস্টেম এবং পার্ট অফ দ্য জেনিটাল সিস্টেম। আমাকে শুনতে পাচ্ছ ক্লিয়ারলি সবাই? জি ভাইয়া। ওকে ওকে, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। তাহলে আমরা ইউরোজেনিটাল সাইনাস নিয়ে আজকে আর কোনো কথা বলবো না, পরে বলবো, জাস্ট এখন ফোকাস অন দিস পোর্শন। দেখো, আগে যে ক্লোয়েকাল মেমব্রেন ছিল, ক্লোয়েকাল মেমব্রেনটাও কিন্তু এখন দুইটা ক্যাভিটির জন্য আলাদা আলাদা মেমব্রেন হয়ে পড়ে। ভেন্ট্রাল ইউরোজেনিটাল সাইনাসের যে মেমব্রেনটা, এটা একসময় রাপচার করে ফিউচার ইউরিনারি অ্যান্ড জেনিটাল ওপেনিং করে। আর ডর্সাল পোর্শনের যে ক্লোয়েকাল মেমব্রেনটা থাকে, এটাও রাপচার করে ফিউচার অ্যানাল ওপেনিং করে। বাট এর মাঝখানে যে অংশটাতে ইউরোরেক্টাল সেপ্টাম, ক্লোয়েকাল মেমব্রেনে যেই জায়গাটাতে ইউরোরেক্টাল সেপ্টাম এসে লাগতেছে, this portion will give rise to the perineal body. আরে কি হলো?
সরি, ওয়েট। হ্যালো, 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 হ্যালো। হ্যালো ভাইয়া, এখন শোনা যাচ্ছে, আচ্ছা, আচ্ছা, এতক্ষণ শোনা যাচ্ছিল না। সরি, আমি মানে হঠাৎ করে ডিসকানেক্ট হয়ে গিয়েছিল। যাই হোক, এখন শুনতে পাচ্ছ তাই না? আচ্ছা, আচ্ছা, ওকে, ওকে, ওয়েট। আচ্ছা, আমি যেটা বলছিলাম, সরি, আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে যে তোমার সরি, হ্যাঁ, আচ্ছা, ইউরোজেনিটাল সাইনাসের যেই ক্লোয়েকাল মেমব্রেনটা থাকে সেটা রাপচার করে ফিউচার ইউরিনারি অ্যান্ড জেনিটাল ওপেনিং করে। আর ক্লোয়েকাল মেমব্রেনের পিছন দিকটা যে অংশটা অ্যানোরেক্টাল ক্যানালকে হচ্ছে তোমার লাইন করে, কাভার করে, সেটা রাপচার করে ফিউচার অ্যানাল ওপেনিংটা হয়। আর ক্লোয়েকাল মেমব্রেনের যেই পার্টটা ইউরোরেক্টাল সেপ্টামকে টাচ করে সেখান থেকে পেরিনিয়াল বডি তৈরি হয়। তাহলে ক্লোয়েকাল মেমব্রেনের যেই পার্টটা ইউরোরেক্টাল সেপ্টামকে টাচ করতেছে সেখান থেকে পেরিনিয়াল বডি তৈরি হচ্ছে। আশা করি সবাই এতটুকু বুঝতে পারছো। এখন আমাদের আজকের ফোকাস যেহেতু জাস্ট হাইনগাট, আমরা শুধু পিছন দিকটা নিয়েই কথা বলবো। তাহলে সাপোজ দিস ইজ দ্য অ্যানোরেক্টাল ক্যানাল অ্যান্ড দিস ইজ দ্য ডর্সাল পোর্শন অফ দ্য ক্লোয়েকাল মেমব্রেন। কি হয়, ক্লোয়েকাল মেমব্রেনটা এভাবে মানে এই অংশটা ফোল্ড হয়ে উপরের দিকে মানে উঠা শুরু করবে, অনেকটা এরকম। উঠতে 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 এক সময় দেখো এমন হয়ে যাবে এবং একটা সময় এই অংশটা রাপচার করে যাবে। এটাই তো কিন্তু ছিল সেই ক্লোয়েকাল মেমব্রেনটা, তাই না? এই জিনিসটা রাপচার মানে করে যাবে একটা সময় এবং একটা ডেফিনিটিভ একটা অ্যানাল ক্যানাল ফর্ম হবে, যেখানে উপরের পোর্শনটা আসছে এন্ডোডার্ম থেকে, এন্ডোডার্ম অফ দ্য অ্যানোরেক্টাল ক্যানাল, আর নিচের পোর্শনটা আসছে তোমার এক্টোডার্ম থেকে, এক্টোডার্ম অফ দ্য ক্লোয়েকাল মেমব্রেন আর কি। ক্লোয়েকাল মেমব্রেন যেহেতু তোমার এক্টোডার্ম, আর এটাকে এক কথায় প্রক্টোডিয়ামও বলা হয়। আরেকবার বলছি, এই হচ্ছে তোমার অ্যানোরেক্টাল ক্যানাল, মানে দিস ইজ এন্ডোডার্মাল and this is the cloacal membrane, this is ectodermal. এই যে ectodermal যে cloacal membrane-টা, এটা ইনওয়ার্ড ফোল্ড করা শুরু করে, ফোল্ড করে করে উপরের দিকে উঠতে থাকে। উঠতে উঠতে একসময় ক্লোয়েকাল মেমব্রেনের এই যে পোর্শনটা এটা রাপচার হয়ে যায়, রাপচার হয়ে এটা একটা ওপেন টিউব হয়ে যায়, একটা ওপেন টিউব হয়ে যায়। তাহলে এই যে টিউবটাই হচ্ছে তোমার অ্যানাল ক্যানাল, এবং অ্যানাল ক্যানালের উপরের পোর্শনটা আসছে এন্ডোডার্ম থেকে, নিচের পোর্শনটা আসছে এক্টোডার্ম থেকে। এবং এই যে এন্ডোডার্ম থেকে যে পোর্শনটা আসছে আর এক্টোডার্ম থেকে যে পোর্শনটা আসছে, এদের জাংশন পয়েন্টটা একটা ওয়েভি লাইন দ্বারা মার্কড। এই ওয়েভি লাইনটাকে বলা হয় পেকটিনেট লাইন অথবা ডেন্টেড লাইন। দেখো এই ছবিটা দেখো, এই হচ্ছে তোমার প্রক্সিমাল অ্যানাল ক্যানাল হুইচ কেম ফ্রম দ্য এক্টোডার্ম, আর এটা হচ্ছে ডিস্টাল অ্যানাল ক্যানাল হুইচ কেম ফ্রম দ্য এন্ডোডার্ম। সরি, আমি উল্টা বললাম। প্রক্সিমাল অ্যানাল ক্যানাল কেম ফ্রম দ্য এন্ডোডার্ম and distal anal canal which came from the ectoderm. এই যে দুইটা পার্ট, এক্টোডার্ম আর এন্ডোডার্ম, এই দুইটা পার্টের মধ্যে তোমার যে জাংশন পয়েন্টটা, ওই জাংশন পয়েন্টটা এরকম একটু ওয়েভি থাকে, এটাকে বলা হয় পেকটিনেট লাইন অথবা ডেন্টেড লাইন। তো তাহলে প্রক্সিমাল অ্যানাল ক্যানাল আসছে কোথা থেকে? ফ্রম দ্য এন্ডোডার্ম অফ ক্লোয়েকা অথবা এন্ডোডার্ম অফ দ্য অ্যানোরেক্টাল ক্যানাল। আর ডিস্টাল পার্ট অফ অ্যানাল ক্যানাল আসছে কোথা থেকে? ফ্রম এক্টোডার্ম অথবা প্রক্টোডিয়াম। আচ্ছা,
এই দুইটা অংশ এমব্রায়োলজিক্যালি যেহেতু দুইটা জার্মলেট থেকে আসছে, এই দুইটা অংশের আর্টারি সাপ্লাই, ভেনাস ড্রেনেজ এবং নার্ভ সাপ্লাইও ডিফারেন্ট। দেখো এই অংশটা যেহেতু তোমার ক্লোয়েকা থেকে আসছে, হুইচ ওয়াজ distal dilated portion of the hindgut, so এই অংশটা সাপ্লাইড বাই আর্টারি অফ দ্য hindgut which is inferior mesenteric artery। আর এর পরের অংশটা যেহেতু এক্টোডার্ম থেকে আসছে, এক্টোডার্ম থেকে যেহেতু আসছে, সো এটা হচ্ছে তোমার ওই মিডগাটের আর্টারি, সরি হাইন্ডগাটের আর্টারি দিয়ে সাপ্লাইড না, এটা সাপ্লাইড বাই ইন্টারনাল ডিভিশন অফ আইলিয়াক আর্টারি, ইন্টারনাল ডিভিশন অফ আইলিয়াক আর্টারি। আর যদি আরো প্রিসাইসলি বলতে চাও, সুপিরিয়র রেক্টাল আর্টারি, মিডল রেক্টাল আর্টারি, ইনফিরিয়র রেক্টাল আর্টারি। সুপিরিয়র রেক্টাল আর্টারি সাপ্লাই দিচ্ছে প্রক্সিমাল অ্যানাল ক্যানালকে, আর এই দুটো সাপ্লাই দিচ্ছে ডিস্টাল অ্যানাল ক্যানালকে, এবং এটা আসছে তোমার ইনফেরিয়র মেজেন্ট্রিক আর্টারি থেকে, আর এই দুইটা আসছে তোমার ইন্টারনাল আইলিয়াক আর্টারি থেকে। এখন আসি ভিনাস ড্রেনেজ নিয়ে। সুপিরিয়র যে পোরশনটা বা প্রক্সিমাল পোরশন, ইট ড্রেইনস ইনটু ইনফেরিয়র মেজেন্টেরিক ভেইন আলটিমেটলি ভায়া দ্য সুপিরিয়র রেক্টাল ভেইন। আর লোয়ার যে পোরশনটা, এটা ড্রেন করে ইন্টারনাল আইলিয়াক ভেইনে ভায়া মিডল রেক্টাল অ্যান্ড ইনফেরিয়র রেক্টাল ভেইন। একটু খেয়াল করো, আমাদের গাট টিউবের যত ডেরিভেটিভ, তাদের সবার ব্লাড সাপ্লাই যেরকম তিনটা আর্টারি দিয়ে, মেনলি সিলিয়াক ট্রাঙ্ক, তারপর হচ্ছে তোমার সুপিরিয়র মেজেন্টেরিক আর্টারি এবং ইনফেরিয়র মেজেন্টেরিক আর্টারি, ঠিক তেমনি এদের ভেনাস ড্রেনেজটাও হয় ইনটু দ্য পোর্টাল ভেনাস সিস্টেম। পোর্টাল ভেনাস সিস্টেম মানে এখান থেকে ভেনাস ড্রেনেজটা সরাসরি হার্টে না যেয়ে, আমরা কি জানি বডির অন্যান্য জায়গার ব্লাড তো ভেইন দিয়ে সরাসরি হার্টে যায়, বাট যে অংশগুলা প্রিমিটিভ গাট টিউব থেকে ডিরেক্ট, তাদের ব্লাডটা সরাসরি হার্টে না যেয়ে পোর্টাল ভেনাস সিস্টেম দিয়ে আগে পোর্টাল ভেইন হয়ে দেন ফার্স্ট লিভারে যায়, দেন লিভার থেকে হেপাটিক ভেইন দিয়ে দেন সে হার্টে যায়। তো এই হচ্ছে পোর্টাল ভেনাস সিস্টেম। তাইলে যে অংশটা এখানে গাট টিউব থেকে আসছে, অর্থাৎ প্রক্সিমাল পার্ট, সেটা ইনফেরিয়র মেজেন্টেরিক ভেইন থেকে আসছে, হুইচ ইজ পার্ট অফ দ্য পোর্টাল ভেইন, মানে হুইচ ইজ পার্ট অফ পোর্টাল ভেনাস সিস্টেম। আর ইন্টারনাল আইলিয়াক ভেইনে যেটা ড্রেন করে সেটা হচ্ছে তোমার যে অংশটা এক্টোডার্ম থেকে আসছে, এটা হচ্ছে একটা সিস্টেমিক ভেইন। ইন্টারনাল আইলিয়াক ভেইনটা আলটিমেটলি তোমার সুপিরিয়র ভেনা ক্যাভা হয় কিন্তু আলটিমেটলি হার্টেই চলে যায়, সো এটা একটা সিস্টেমিক ভেইন। আর একইভাবে নার্ভ সাপ্লাইটা এখন দেখো, প্রক্সিমাল পার্টের নার্ভ সাপ্লাই হচ্ছে অটোনমিক, আর ডিস্টাল পার্টের নার্ভ সাপ্লাই হচ্ছে সোম্যাটিক। প্রক্সিমাল পার্টের নার্ভ সাপ্লাই অটোনমিক মানে সিম্প্যাথেটিক প্যারাসিম্প্যাথেটিক, এবং এখানে তোমার পেইন হচ্ছে কম, পেইনের পারসেপশনটা কম। এখানে যে কোনো প্যাথোলজি হলে, যেমন এখানে যদি কোনো হেমোরয়েড হয়, যে কোনো কিছু হয়, ইউজুয়ালি পেইনলেস হয়। কিন্তু নিচের যে অংশটা, এই অংশটার নার্ভ সাপ্লাই হচ্ছে সোমাটিক নার্ভ সাপ্লাই ভায়া দ্য পুডেন্ডাল নার্ভ, এবং সোমাটিক নার্ভ যেহেতু পেইন সেন্সেশন খুব ভালো মতো ক্যারি করতে পারে, এজন্য এই অংশটাও তোমার, এই অংশে তোমার যদি কোনো প্যাথোলজি হয় যেমন একটা হেমোরয়েড, এটা এক্সট্রিমলি পেইনফুল হবে। তাহলে আমরা অ্যানাল ক্যানালের আর্টারি সাপ্লাই, নার্ভ সাপ্লাই, ভেনাস ড্রেনেজ পড়লাম। কি মনে রাখবা, অ্যানাল ক্যানালের একটা অংশ আসে প্রক্সিমালি, সেটা আসছে তোমার হাইন্ডগার্ড থেকে, অর্থাৎ ক্লোয়েকা থেকে, অর্থাৎ অ্যানোরেক্টাল ক্যানাল থেকে। এই অংশের আর্টারি সাপ্লাই হচ্ছে তোমার ভায়া দ্য ইনফেরিয়র মেজেন্টেরিক আর্টারি, ভেনাস ড্রেনেজ হচ্ছে টু দ্য পোর্টাল সিস্টেম ভায়া দ্য ইনফেরিয়র মেজেন্টেরিক ভেইন, আর নার্ভ হচ্ছে যেহেতু এটা একটা হাইন্ডগার্ড বা এন্ডোডার্ম, এটা হচ্ছে ভিসেরাল নার্ভ সাপ্লাই, অর্থাৎ সোমাটিক নার্ভ, সরি অটোনমিক নার্ভ সাপ্লাই। আর যদি তোমরা হচ্ছে তোমার ডিস্টাল অ্যানাল ক্যানালের কথা চিন্তা করো, ইট ইজ জাস্ট লাইক স্কিন, স্কিন যেরকম ওরকম, এক্সট্রিমলি পেইনফুল, সাপ্লাইড বাই সোমাটিক নার্ভ, এবং এটা ড্রেন করে সিস্টেমিক ব্লাড, এটা ড্রেন করে সিস্টেমিক ভেইনে, আর হচ্ছে এটা ড্রেন করে সিস্টেমিক ভেইনে, আর হচ্ছে তোমার ইট ইজ সাপ্লাইড বাই ইন্টারনাল আইলিয়াক আর্টারি। আচ্ছা, এই হচ্ছে অ্যানাল ক্যানালের ডেভেলপমেন্ট। তোমরা অ্যানাল ক্যানালে জাস্ট এই অংশটুকু বললেই হবে, এই ছবিটুকু মানে এঁকে দিলে হবে, সমস্যা নেই। এখন বলো, এটুকু কি সবাই বুঝতে পারছো যা বললাম এতক্ষণ পর্যন্ত? কোনো কোয়েরি আছে কারো? আচ্ছা ভাইয়া, পেকটেনেট লাইনের ডেভেলপমেন্টটা আরেকবার বলবেন?
একটোডার্ম থেকে যে অংশটা আসছে আর এন্ডোডার্ম থেকে যে অংশটা আসছে, এই দুটো অংশ ফিউজড হয়ে গেছে। ফিউজড হয়ে ফিউশন পয়েন্টটা একটু ওয়েভি, ঠিক আছে? এই ওয়েভি ফিউশন পয়েন্টটাকে বলা হয় পেকটিনেট লাইন বা ডেন্টেড লাইন, ঠিক আছে? মানে এটা হচ্ছে তুমি যখন এই পুরা টিউবটা কাটবা, যখন কেটে তুমি এটার মানে মানে ভিতরকার সাইডে জিনিসটা দেখতে পাবা আর কি, এরকম কয়েকটা ওয়েভি লাইন দেখতে পাবা, ঠিক আছে? বুঝতে পারছো? জি ভাইয়া। আচ্ছা। এবং ইন্টারেস্টিংলি, আচ্ছা আরেকটা জিনিস বলা হয় নাই, এটা যেহেতু গাটের পার্ট বা হাইন গাটের বা এন্ডোডার্মের পার্ট, ইট ইজ লাইনড বাই সিম্পল কলামনার এপিথেলিয়াম। আর এটা যেহেতু একটোডার্মের পার্ট লাইক স্কিন, ইট ইজ সাপ্লাই মানে ইট ইজ লাইনড বাই স্ট্র্যাটিফাইড columnar epithelium, নন কেরাটিনাইজ স্ট্র্যাটিফাইড columnar epithelium। দুই রকম লাইনের যে ফিউশন হচ্ছে, এই ফিউশনের জন্য খুব ইজিলি বোঝা যায় যে এই অংশটা একরকম, এই অংশটা আরেক রকম, এবং এই দুই অংশের জাংশন পয়েন্ট একটু ওয়েভি ওয়েভি, মানে যেন যেন জিনিস মানে জিনিসটা একটা এরকম, এই অংশটা আসছে একটোডার্ম থেকে, আর উপরে সরি মানে এই অংশটা আসছে এন্ডোডার্ম থেকে, আর উপরের অংশটা মানে আর নিচের অংশটা আসছে এন্ডোডার্ম থেকে। এই দুইটা তখন একদম ফিউজ হয়ে গেছে। এই ফিউশন পয়েন্টে হচ্ছে মার্কড বাই দ্য ডেন্টেড লাইন বা পেকটিনেট লাইন। আর কোনো কোশ্চেন আছে কারো এখানে? আমি আবার বলছি, এই অংশটা হচ্ছে লাইন বাই সিম্পল কলামনার এপিথেলিয়াম, যেটা এন্ডোডার্ম থেকে আসছে, আর এই অংশটা লাইন বাই নন কেরাটিনাইজড স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম, যে অংশটা তোমার এক্টোডার্ম থেকে আসছে। কারো কোনো কোশ্চেন আছে এখানে? আর কোনো কোশ্চেন আছে কারো? আচ্ছা, ঠিক আছে। আমাদের হাইনগাটের ডেভেলপমেন্ট ছিল এতটুকুই। হাইনগাটে মেইনলি অ্যানাল ক্যানালের ডেভেলপমেন্টে জানতে হয়, আর বাকিগুলা হচ্ছে তোমার জাস্ট কি ডিরাইভ করে অতটুকু জানলেই হয়। এখন এখানে তোমার কি কি কনজেনাল অ্যানোমালি আছে আমরা জাস্ট নামটা শুনে নেই। ইমপারফোরেট এইনাস হচ্ছে তোমার যদি ক্লোয়েকাল মেমব্রেনটা রাপচার না করে, সেটা হচ্ছে ইমপারফোরেট এইনাস। আর এটা মা কি বলবে? মা বলবে যে মানে মারা সাধারণত এক্সপেক্ট করে যে বাচ্চা 24 ঘন্টার মধ্যে বেশিরভাগ বাচ্চা প্রথমবার ডেফিকেশন করে। প্রথম 24 ঘন্টা না করলে বিয়ন্ড 24 আওয়ার অবশ্যই করে। তো 24 ঘন্টা পার হয়ে গিয়েছে, কয়েকদিন হয়ে গেছে, এখন পর্যন্ত বাচ্চা কোনো ডেফিকেশন করেনি। অন্যদিকে বাচ্চার অ্যাবডোমেন সোলেন আপ হয়ে যাচ্ছে, অ্যাবডোমেন সোয়েলিং হচ্ছে। এরকম হচ্ছে তোমরা ইমপারফোরেট এনাসের কমপ্লেইনগুলা, মানে মারা এভাবে কমপ্লেইন করবে। আচ্ছা, আর হচ্ছে এখানে একটা নতুন টার্ম ইউজ করা হয়েছে মিকোনিয়াম। এটার মানে জিনিসটা হচ্ছে কি, যে তোমার বাচ্চাদের তো ইউটেরাইন লাইফে তোমার আসলে ফিসিস তৈরি হয় না কোনো, যেহেতু তারা কোনো কিছু খায় না তাই ফিসিসও তৈরি হয় না। কিন্তু তাদের লিভার ফাংশনাল থাকে, লিভার থেকে বাইল তৈরি হয়ে 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 গাটে আসে। এবং ছোট বাচ্চাদের বাইলের কালারটা থাকে এরকম তোমার একদম, মানে বাইল না ঠিক, মানে আমাদের নর্মাল মানুষের বাইলের কালার হচ্ছে গোল্ডেন ইয়েলো, কিন্তু আবার আমাদের সাক্কাস এন্টেরিকাস থাকে যেটা ইন্টেস্টিনাল এনজাইম, এই দুইটা মিলে পুরো জিনিসটা কালার হয়ে যায় তোমার ডার্ক গ্রিন। তো আমাদের ছোট বাচ্চাদের সমস্যাটা যে ছোট বাচ্চারা তো আর কিছু খায় না, তো ওদের পুরো ইন্টেস্টাইনটাই ডার্ক গ্রিন জিনিস দিয়ে ফিল হয়ে থাকে পুরো একদম 9 মাস। তো প্রথম যখন ব্রেস্ট ফিডিং করে, ওই ওই সাদা রঙের ব্রেস্ট মিল্কের সাথে ডার্ক গ্রিন এত মাস ধরে জমে থাকা জিনিসগুলা একদম মাখায় টাখায় বের হয়। তখন প্রথম যে স্টুলটা বের হয়, প্রথম না ঠিক প্রথম 2-3 দিন যে স্টুল বের হয় তারা খুবই ডার্ক গ্রিনিশ থাকে, ওইটাকে বলা হয় মিকোনিয়াম। তো মারা এটা জানে যে প্রথম দিকে স্টুলগুলো খুব ডার্ক গ্রিন হয়। আচ্ছা, তারপর হচ্ছে কনজেনিটাল ফিস্টুলা। ফিস্টুলাটা হচ্ছে তোমার দুইটা ক্যাভিটির মধ্যে যদি অ্যাবনর্মাল কমিউনিকেশন থাকে। এই যে তোমার এখান দিয়ে অ্যানাল ক্যানাল আছে, আবার এদিক দিয়ে ধরো ইউরিনারি ট্র্যাক্ট আছে, এই দুটোর মধ্যে একটা অ্যাবনর্মাল কমিউনিকেশন হয়ে যাইতে পারে। আবার তোমার ধরো মানে ফিমেলদের হচ্ছে তোমার ইউটেরাস, তারপর হচ্ছে তোমার ভেজাইনা। সো এই রেকটাম বা অ্যানাল ক্যানালের সাথে এগুলারও ফিস্টুলা হয়ে যেতে পারে। যদি এগুলা হয় তখন ইউরিন দিয়ে ফিসিস আসতে পারে, অথবা ভেজাইনা দিয়ে ফিসিস আসতে পারে। এগুলো হচ্ছে অ্যাবনর্মাল আর কি, ঠিক আছে? আচ্ছা,
আর লাস্টে একটা জিনিস হার্শপ্রাং ডিজিজ বা কনজেনিটাল মেগাকোলন। এটা আসলে তোমরা যারা হিস্টোলজি পড়েছো তারা একটু বুঝবা যে আমাদের জিআই ট্র্যাক্টের লেয়ারগুলো কি কি হিস্টোলজিক্যালি ফ্রম ইনসাইড আউটওয়ার্ডস। সবচেয়ে ভিতরে হচ্ছে মিউকোসা, তারপর হচ্ছে সাব মিউকোসা, তারপর হচ্ছে মাসেল লেয়ার, তারপর হচ্ছে সেরোসা। এই যে মাসেল লেয়ার থাকে দুইটা, ইনার সার্কুলার এবং আচ্ছা মানে ইনার সার্কুলার এবং আউটার লংগিটিউডিনাল। এই দুই লেয়ারের মাঝে একটা নার্ভ প্লেক্সাস থাকে, এটাকে বলা হয় মায়েন্টারিক প্লেক্সাস। মায়েন্টারিক প্লেক্সাসের কাজ হচ্ছে মাসেল কোটের কন্ট্রাকশন করানো এবং পেরিস্টালসিসে সাহায্য করা। আমাদের গাটের কোনো একটা পোরশনে যদি হঠাৎ করে আচমকা মায়েন্টারিক প্লেক্সাস অ্যাবসেন্ট থাকে তাহলে ওই অংশটাতে কোনো পেরিস্টালসিস হয় না, সো খাওয়াটা ওই অংশ দিয়ে আর সামনে আগাইতে পারে না। তখন এর প্রক্সিমালি খাওয়াটা জমে যায়, জমে বিরাট বড় একটা কোলন হয়ে যায়, এটাকে বলা হয় মেগাকোলন। যদি কনজেনিটাল অ্যাবসেন্স অফ মায়েন্টারিক প্লেক্সাস নিউরন ইন আ লোকালাইজ সেগমেন্ট অফ বাওয়েলের জন্য এর প্রক্সিমাল পোরশনটা বড় হয়ে যায়, এটাকে বলা হয় কনজেনিটাল মেগাকোলন। এটা একটা সুন্দর বাট কঠিন নাম, হার্শস্প্রাং ডিজিজ। Absence of neurons of meyenteric plexus in a portion of the bowel, failure of peristalsis in that portion, food accumulate করবে কোথায়, এর প্রক্সিমালি। আচ্ছা, and distension of bowel loop proximal to the abnormal portion। তাহলে মেগাকোলনটা মানে কি, ফুলে যাচ্ছে অনেক, যে অংশটা ফুলতেছে সেটা কিন্তু অ্যাবনর্মাল না, সেটা হচ্ছে নরমাল। বরং যে অংশটা ফুলতেছে না, পেরিস্টালসিসও হচ্ছে না, সে অংশটা হচ্ছে তোমার অ্যাবনর্মাল। আচ্ছা ঠিক আছে, তাহলে এই ছিল কনজেনিটাল অ্যানোমালি। এখানে জাস্ট তোমাদের নাম জানলেই চলবে এমসিকিউর জন্য, আর কিছু জানতে হবে না। আচ্ছা এই পর্যন্ত আমি যা বললাম, কারো কি কোনো কোয়েশ্চেন আছে? সবাই কি ক্লিয়ার? 100% ক্লিয়ার সবাই আপ টু দিস পয়েন্ট যা বলা হয়েছে? আমার কাছে মনে হচ্ছে আমি অন্য দিন থেকে আজকে একটু খারাপ পড়াচ্ছি, এই জন্য জিজ্ঞেস করতেছি বারবার। যাই হোক, মানে আজকে মনে হয় একটু আমার নিজের মেন্টাল ক্লামজিনেস চলে আসছে। যাই হোক, আমি পরের পোর্শনে যাচ্ছি। আচ্ছা, এই হচ্ছে তোমার ফোরগাট, আমাদের এখান থেকে হচ্ছে হাইনগাট, তাই তো? আচ্ছা, এখন তোমার ফোরগাটের ঠিক সামনেই কিন্তু ট্রাকিয়াটা ডেভেলপ করে, মানে ফোরগাটের সামনে, মানে ফোরগাট থেকে ডেভেলপ করে তারপরে সামনে চলে আসে আর কি। আবার এই জায়গাটা থাকে তোমার প্রিমিটিভ হার্ট টিউব। তো আমি এখন একটা জিনিস যেটা বলতে চাচ্ছি যে এই যে যেই জায়গাটাতে প্রিমিটিভ হার্ট টিউব থাকে আর যে জায়গাটাতে তোমার হোয়াইট লাইন ডাক থাকে, ও বাই দ্য ওয়ে আমরা এখন লিভারের ডেভেলপমেন্ট পড়তেছি আর কি, ঠিক আছে? মানে আমাদের গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্ট শেষ, এখন ডাইজেস্টিভ গ্ল্যান্ডের মধ্যে লিভার আর প্যানক্রিয়াস, এই দুইটা জিনিস আমরা এখন পড়ব, এই দুইটাই মেইনলি। যেটা বলছিলাম যে প্রিমিটিভ হার্ট টিউব যে অংশটাতে থাকে আর হোয়াইট লাইন ডাক যে অংশটাতে থাকে, এই দুটো অংশের মাঝে প্রিমিটিভ গাট টিউবের ভেন্ট্রালি একটা শীট অফ মেসোডার্মাল টিস্যু থাকে, এই শীট অফ মেসোডার্মাল টিস্যুকে একটা নাম দেওয়া হয়, এর নাম হচ্ছে সেপ্টাম ট্রান্সভার্সাম। আচ্ছা এখানে আসলে ভুল, এই যে এখানে যে লাংবারটা দেখানো হয়েছে না, এটা আসলে ধরো আরো উপরে আর কি, ঠিক আছে? নাহলে তোমাকে এটা মিসগাইড করতে পারে, তাহলে খেয়াল রাখো কি বলতেছি। হোয়াট ইজ সেপ্টাম ট্রান্সভার্সাম? ইট ইজ এ শীট অফ মেসোডার্ম বিটুইন দ্য প্রিমিটিভ হার্ট টিউব and the white line duct, অথবা এটাকে আরেকটা নাম দেওয়া হয় স্টক অফ দ্য ইয়ক স্যাক। তাহলে এক পাশে হচ্ছে তোমার প্রিমিটিভ হার্ট টিউব, আরেক পাশে হচ্ছে হোয়াইট লাইন ডাক্ট বা স্টক অফ দ্য ইয়ক স্যাক, এই দুটোর মধ্যে একটা শীট অফ মেসোডার্ম থাকে, এটাকে বলা হয় সেপ্টাম ট্রান্সভার্সাম। সেপ্টাম
ট্রান্সভার্সাম, সেপ্টাম ট্রান্সভার্সাম। ওকে, তো এখানে আমি এটাকে শীট আকারে দেখাইছি। এখানে জাস্ট মনে করি যে এই লাইনটাই সেপ্টাম ট্রান্সভার্সাম ফর আওয়ার ইজ অফ ডিসকাশন, আর কিছু না। বাট খেয়াল রাখবা যে এটা এরকম একটা সিঙ্গেল লিনিয়ার স্ট্রাকচার না, এটা যথেষ্ট বড় একটা স্ট্রাকচার। আমরা আমাদের আলোচনার সুবিধার্থে এখন জাস্ট এটাকে এভাবে পিকচারটা ভিজুয়ালাইজ করে নিচ্ছি। তো এই যে তোমার এটা হচ্ছে তোমার লিভার বার্ড। লিভার বার্ড, তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে অ্যাজ এ হোল যে লিভার কোথা থেকে ডেভেলপ করে, তোমরা কিন্তু লিভার বার্ডের কথাই তোমাদের সবার মাথায় প্রথমে আসবে, তাই না? তো আমরা কিছু জিনিস একটু জাস্ট প্যারালালি চিন্তা করি, তাহলে হবে। লিভার বার্ডটা ফার্স্ট এভাবে গ্রো করা শুরু করে, গ্রো করে 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 সে তার মানে এখানেই তোমার হচ্ছে লিভারটা থাকে আর কি, ঠিক আছে? তাহলে এই হচ্ছে তোমার ফোরগাট, এই হচ্ছে তোমার লিভার বার্ডটা ছিল। দেন লিভার বার্ডটা আস্তে আস্তে ফোরগাট থেকে একটু দূরে সরে গিয়েছে, এবং ফোরগাট থেকে লিভার বার্ড একটা ডাক্ট দিয়ে কানেক্টেড আছে, একটা ডাক্ট দিয়ে কানেক্টেড আছে। যে দেখো এই হচ্ছে ফিউচার লিভারটা, আর যেই ডাক্ট দিয়ে লিভারটা ফোরগাটের সাথে কানেক্টেড আছে সেটার নাম হচ্ছে বাইল ডাক্ট। আমরা ট্রাকিয়াতে কি পড়েছিলাম? ট্রাকিয়া এবং ইসোফেগাস এর মানে সরি, আমরা রেসপিরেটরি সিস্টেমের ডেভেলপমেন্টে কি পড়েছিলাম? শুরুতে এরকম একটা জিনিস থাকে, তারপর সেটা ভাগ হয়, আবার ভাগ হয়, এভাবে বারবার ভাগ হয়, 23 জেনারেশন ভাগ হয়, হয়ে দেন দুই পাশে দুইটা কমপ্লিট লাং ফর্ম হয়, তাই না? তো শুরুর যেই পোরশনটা এটার নাম হচ্ছে তোমার ট্রাকিয়া, আর বাকি পুরোটাকে একত্রে বলা হচ্ছে তোমার লাংস। তো বাইল ডাক্টটাও কিন্তু অ্যাব্রাপ্টলি যে লিভারে জন্ম দেয় জিনিসটা এমন না। বাইল ডাক্টটাও ফার্স্টে বের হয়ে এরকম ফার্স্টে দুইবার ব্রাঞ্চ হয়, তারপর আরো অনেকবার ব্রাঞ্চ হয়, এরকম অসংখ্য জেনারেশনের ব্রাঞ্চিং এর পর একটা অর্গান ফর্ম হয়, এটা হচ্ছে লিভার। বাট প্রথম যেই পোরশনটা যে পোরশনটা তোমার অরিজিনাল এলংগেশন হয়েছিল ওইটার নাম হচ্ছে তোমার বাইল ডাক্ট। তাহলে তোমাদের এত কিছু খেয়াল রাখতে হবে না, এখানে জাস্ট এটাই খেয়াল রাখো যে তোমার যে হেপাটিক ডাইভার্টিকুলাম, এই হেপাটিক ডাইভার্টিকুলামটা মাল্টিপল জেনারেশন অফ ডিভিশনের মাধ্যমে লিভার নামক একটা অর্গানের জন্ম দেয়, এবং লিভার অর্গানটা যেই ডাক্ট দ্বারা ফোরগাটের সাথে কমিউনিকেট করতে থাকে এটার নাম হয়ে যায় বাইল ডাক্ট। এবং লিভারটা দেখো কিন্তু সে কিন্তু এখানে থাকে না, সে আস্তে 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 সে কার কাছে চলে যায়? ইট গোস ক্লোজ টু দ্য সেপ্টাম ট্রান্সভার্সাম। এখানে যা বললাম এটা নিয়ে কারো কোনো কোয়েশ্চেন বা কোয়েরি আছে? ভাইয়া তাহলে লিভার বার্ডই কি বাইল ডাক্ট? আবার বলো ভাই, বুঝতে পারিনি। ভাইয়া তাহলে লিভার বার্ডটা কি বাইল ডাক্ট হয়ে যায়, মানে পরবর্তীতে আচ্ছা এটা আচ্ছা বলা যায়? আচ্ছা আচ্ছা, ঠিক। মানে জিনিসটা আসলে ওইরকম না, মানে তোমরা যদি অ্যাকচুয়ালি বলতে চাও তাহলে কি কি বলবা যে দ্য হেপাটিক ডাইভার্টিকুলাম undergoes multiple generation of division and gives rise to an organ called liver, and the means by which the liver maintains its communication with the foregut is called bile duct. ঠিক আছে, এখন তোমার কোশ্চেনটা আরেকবার বলো, তোমার প্রশ্নটা আমি আসলে ক্লিয়ারলি খেয়াল করি নাই। মানে ভাইয়া বলছিলাম কি, মানে লিভার বার্ড তো হচ্ছে গিয়ে কানেক্ট করে রাখে ফোরগাটের সাথে লিভারকে, তো সেটাই কি তাহলে আমরা বাইল ডাক্ট বলবো, যে লিভার বার্ডই আসলে বাইল ডাক্ট হয়ে যায় পরবর্তীতে এক্সটেন্ডেড পার্টটুকু? না, ওইভাবে বলবা না, বরং বলবা যে লিভার বার্ড থেকে অনেক কিছু অ্যারাইজ করে, অ্যামাং দেম বাইল ডাক্ট ইজ ওয়ান। ঠিক আছে, পুরো লিভার বার্ডটাই বাইল ডাক্ট আচ্ছা, হয়ে যায় না। থ্যাংক ইউ। লিভার ডাক্ট মানে তুমি দেখো হেপাটিক যে বার্ডটা সেটা যেমন অনেকবার ডিভিশন করে 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 দেন লাংসের জন্ম দেয়, তাই না?
ঠিক তেমনি জি ভাইয়া। লিভার বারটাও অনেকবার ডিভিশন করে 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 লিভারে জন্ম দেয়। এখন হেপাটিক বারটার মানে তোমার ইয়েটা তোমার লাংসের প্রক্সিমালি যে অংশটা রয়ে যায়, হুইচ ইজ দ্য অরিজিনাল স্ট্রাকচার, ওইটা ছিল ট্রাকিয়া। আবার এখানে লিভার বার্ডের প্রক্সিমালি যে অংশটা তাকে ফোরগাটের সাথে এখনো কানেক্ট করে রাখতেছে, ওইটাই বাইল ডাক্ট। তো জিনিসটা এরকম আসলে যে হেপাটিক ডাইভার্টিকুলাম বা লিভার বার্ড থেকেই বোথ বাইল ডাক্টও জন্ম নিচ্ছেই, লিভারও কিন্তু জন্ম নিছে। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, সবাই বুঝতে পারছো এই পর্যন্ত? কারো জি কোনো ভাইয়া। কোয়েরি আছে? কারো কোনো কনফিউশন আছে? আমি আরেকবার বলি, আসলে এই ছবি থেকে এই ছবিতে একটু অ্যাব্রাপ্টলি চলে যাওয়া হয়েছে, এজন্য একটু কনফিউশন হচ্ছে তোমাদের। এই হচ্ছে লিভার বার্ডটা, ফার্স্টে ধরো দুইটা ব্রাঞ্চে ডিভাইড হইলো। এই ব্রাঞ্চটার নাম হচ্ছে সাপোজ রাইট হেপাটিক ডাক্ট, এটার নাম হচ্ছে তোমার লেফট হেপাটিক ডাক্ট। এরকম আরো অনেকবার ব্রাঞ্চিং হয়, অসংখ্যবার ব্রাঞ্চিং হয়, অনেকবার ব্রাঞ্চিং হয়ে 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 দেন বিরাট বড় একটা গাছের মতো শাখা প্রশাখা বিস্তার করে। এই পুরো জিনিসটাই কিন্তু আলটিমেটলি লিভার। ঠিক আছে? তো এই যে লিভারের যে অংশটা লিভারকে ফোরগাটের সাথে কানেক্ট করে রাখছে, এটাই হচ্ছে তোমার বাইল ডাক্ট। এবং একটা সময় বাইল ডাক্টটা অনেক এলংগেট করে 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 লিভারটাকে সেপ্টাম ট্রান্সভার্সামের কাছে নিয়ে যায়। সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছো এই জিনিসটুকু? তাহলে আমি পরেরটাতে মুভ করছি। এরপর একটা সময় দেখা যায় কি তোমার যে জি বাইল, আচ্ছা আমার কথা কি একদম ক্লিয়ারলি শুনতে পারছো না কেটে কেটে আসছে? কেউ বলো তো একটু। না ভাইয়া, ক্লিয়ারলি শোনা যাচ্ছে। আচ্ছা শোনা যাচ্ছে ভাই, সমস্যা নেই। ওকে ঠিক আছে, হ্যাঁ। আচ্ছা তাহলে এই যে বাইল ডাক্টটার ভেন্ট্রাল ওয়াল থেকে অ্যান্টেরিয়র ওয়াল থেকে আরেকটা বার্ডের মতো আরেকটা আউটপাউচিং এর মতো বের হয়। এই আউটপাউচিংটা বের হয়ে পুরো বাইল ডাক্টকে দুইটা পোর্শনে ভাগ করে ফেলে। আউটপাউচিং এর প্রক্সিমালি যে পোর্শনটা থাকে এটার নাম হচ্ছে কমন বাইল ডাক্ট, আর আউটপাউচিং এর ডিস্টালি যে পোর্শনটা থাকে এটার নাম হয়ে যায় হেপাটিক ডাক্ট। তাহলে কি বললাম? ফার্স্টে ছিল শুধু হেপাটিক ডাইভার্টিকুলাম বা লিভার বার্ড, দেন সেখান থেকে অনেক ব্রাঞ্চিং হয়ে 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 লিভার তৈরি হলো, বাট লিভার মেনটেন্স ইটস কমিউনিকেশন উইথ দ্য ফোরগাট ভায়া দ্য বাইল ডাক্ট। তারপর বাইল ডাক্টের মধ্যে একটা পাউচ অ্যাপিয়ার করলো বা একটা ডাইভার্টিকুলামের মতো আরেকটা বার্ড অ্যাপিয়ার করলো। এই বার্ডের প্রক্সিমালি যে অংশটা ফোরগাটের সাথে কানেক্টেড এটার নাম হলো কমন বাইল ডাক্ট, আর বার্ডের ডিস্টালি যে অংশটা যেটা লিভারের সাথে কানেক্টেড এটার নাম হলো হেপাটিক ডাক্ট। তাহলে হেপাটিক ডাক্ট হচ্ছে এই অংশটুকু, আর এই অংশটুকু হচ্ছে কমন বাইল ডাক্ট। যেই যেই তোমার একটা আউটপাউচিং বের হয়, এই আউটপাউচিং এর ডিস্টাল অংশটা একটা সুন্দর থলির মতো হয়ে যায়, আর এই আউটপাউচিংটা প্রক্সিমাল অংশটা ন্যারো একটা ডাক্টের মতো হয়ে যায়। তাহলে কি বললাম? এই হচ্ছে হেপাটিক ডাক্ট, এই হচ্ছে কমন বাইল ডাক্ট, আর এই ছিল নতুন ওই আউটপাউচিংটা। আউটপাউচিং এর প্রক্সিমাল অংশটা চিকন ডাক্টের মতো হয়, আর ডিস্টাল অংশটা এরকম একটা গ্ল্যান্ডের মতো হয়ে যায়। এই যে গ্ল্যান্ডটা এটা নাম হচ্ছে গল ব্ল্যাডার। এটা অ্যাকচুয়ালি কোনো গ্ল্যান্ড না, জাস্ট আমি বুঝার সুবিধাতে বোঝাচ্ছি। মানে এটা একটা গল ব্ল্যাডার, আর গল ব্ল্যাডারটা যে জিনিসের সাহায্যে তোমার এই অংশের সাথে কানেক্টেড এটার নাম হচ্ছে তোমার সিস্টিক ডাক্ট। তাহলে আবার আমি বলছি, শুরুতে ছিল শুধু একটা কমন বাইল ডাক্ট, সরি সরি শুরুতে ছিল শুধু বাইল ডাক্ট। এই বাইল ডাক্টের এখানে একটা পাউচ অ্যাপিয়ার করে এটাকে কমন বাইল ডাক্ট এবং হেপাটিক ডাক্টে ভাগ করছে। এই আউটপাউচিংটা আবার ডিস্টাল অংশটা একটু তোমার গ্লোবুলার হইছে, ব্যাগের মতো পাউচের মতো হইছে, এটা হচ্ছে গল ব্ল্যাডার, আর প্রক্সিমাল অংশটা একটা ডাক্টের মতো হইছে, এটা নাম হচ্ছে সিস্টিক ডাক্ট। এই পর্যন্ত এই ছবিটা বুঝতে পারছো সবাই? কোনো কোয়েরি আছে কারো? আমার কথা ক্লিয়ারলি বুঝতে পারছো? আচ্ছা ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। তাহলে এখন পর্যন্ত আমরা যা বললাম তারই হচ্ছে একটা সামারাইজেশন। এই অংশটা হচ্ছে ডেভেলপিং ডুওডেনাম, এখান থেকে তোমার এই হচ্ছে কমন বাইল ডাক্ট, তারপর হচ্ছে তোমার
কমন বাইল ডাক্টের এদিক থেকে সিস্টিক ডাক্টটা বের হচ্ছে এবং এটা শেষ হচ্ছে গল ব্ল্যাডারে। আবার কমন বাইল ডাক্ট আবার মানে সিস্টিক ডাক্টের ডিস্টালি যে অংশটা ছিল যেটা লিভারের সাথে কানেক্টেড এখন, ওইটার নাম হচ্ছে কমন হেপাটিক ডাক্ট। কমন হেপাটিক ডাক্টটা আবার কিন্তু অনেক মাল্টিপল নিউমারাস অসংখ্য ব্রাঞ্চে ভাগ হয়ে যাচ্ছে, যার মধ্যে প্রথম দুইটা ব্রাঞ্চ হচ্ছে রাইট হেপাটিক ডাক্ট এবং লেফট হেপাটিক ডাক্ট। প্রথম দুইটা ব্রাঞ্চ হচ্ছে রাইট হেপাটিক ডাক্ট এবং লেফট হেপাটিক ডাক্ট। তোমরা সবাই এক্সট্রা হেপাটিক বিলিয়ারি অ্যাপারেটাস পড়েছো এরকম অনেকটা এই জিনিসটা। আমার ছবিটা এত সুন্দর হবে না, জাস্ট তোমরা বুঝতে পারলে হইলো। তোমরা জানো সবাই রাইট হেপাটিক ডাক্ট, লেফট হেপাটিক ডাক্ট, কমন হেপাটিক ডাক্ট, সিস্টিক ডাক্ট, গল ব্লাডার, এই হচ্ছে তোমার কমন বাইল ডাক্ট। আর এটা কোথায় ওপেন করে নরমাল মানুষের শরীরে? ইন দ্য সেকেন্ড পার্ট অফ ডিউডেনাম। সেকেন্ড পার্ট অফ ডিউডেনাম। এই ছবিটা দেখো আবার, সেকেন্ড পার্ট অফ ডিউডেনাম হচ্ছে এটা, এখানে ওপেন করছে তোমার, এটা হচ্ছে তোমার কমন বাইল ডাক্ট, এটা হচ্ছে তোমার সিস্টিক ডাক্ট, এটা হচ্ছে গল ব্লাডার, এটা হচ্ছে তোমার হেপাটিক ডাক্ট, কমন হেপাটিক ডাক্ট, এই হচ্ছে রাইট হেপাটিক ডাক্ট, এই হচ্ছে লেফট হেপাটিক, তারপর এটা অসংখ্য ব্রাঞ্চে ব্রাঞ্চে ভাগ হয়ে গিয়েছে। তাহলে দিস ইজ দ্য ফেট অফ দ্য লিভার বার্ড। তাহলে লিভার বার্ডের ফেট কি? সবার আগে এটা লিভারে জন্ম দেয়, দেন লিভারটা কানেক্টেড থাকে কার সাথে? ফোরগাটের সাথে ভায়া হোয়াট? বাইল ডাক্ট। দেন বাইল ডাক্টের ভেন্ট্রালি একটা পাউচ অ্যাপিয়ার করে, এই পাউচের একদিকে থাকে তোমার হেপাটিক ডাক্ট বা কমন হেপাটিক ডাক্ট, আরেক দিকে থাকে তোমার সিস্টিক ডাক্ট এবং গল ব্লাডার। সরি উল্টা বললাম, ধুর। আরেক পাশে থাকে তোমার মানে পাউচের এক পাশে থাকে কমন হেপাটিক ডাক্ট, আরেক পাশে থাকে কমন বাইল ডাক্ট, আর এই পাউচটা থেকে বের হয় সিস্টিক ডাক্ট এবং গল ব্লাডার। তাহলে এক্সট্রা হেপাটিক বিলিয়ারি অ্যাপারেটাসটা কিভাবে ডেভেলপ করলো বা তোমার লিভার বার্ডের মানে ফেটটা কি সবাই বুঝতে পারছো? কিভাবে বর্ণনা করবা সেটাও বুঝতে পারছো? ফ্লো চার্ট আকারে তোমার লিখতে পারো যে তোমার লিভার বার্ড ইনিশিয়াল টু ব্রাঞ্চেস, right hepatic duct, left hepatic duct, then numerous branches ultimately gives rise to liver connected to foregut by bile duct। তারপর bile ductে একটা ventral pouch, এই ventral pouch থেকে কি হয়? cystic duct, gall bladder। আর ventral pouchের জন্য it divides the bile duct into hepatic duct and common bile duct। এই তো, এই হচ্ছে তোমার লিভার বার্ডের ফেট অফ দ্য লিভার বার্ড। তো লিভার বার্ড থেকে কি কি আসতেছে আমরা মোটামুটি বুঝতে পারলাম। আমরা মেইনলি এখানে এক্সট্রা হেপাটিক বিলিয়ারি চ্যানেলগুলা একটু বেশি হাইলাইট করে বলছি, কিন্তু ইন্ট্রা হেপাটিক বিলিয়ারি চ্যানেলও কিন্তু পুরোপুরি লিভার বার্ড থেকে আসে। কারণ শুরুতে যে আমি বললাম যে লিভার এন্টায়ার লিভার উইল ডেভেলপ, এই এন্টায়ার লিভার মানেই হচ্ছে এই ক্ষেত্রে ইন্ট্রা হেপাটিক বিলিয়ারি চ্যানেল। সো পুরো এক্সট্রা হেপাটিক বিলিয়ারি অ্যাপারেটাস এবং ইন্ট্রা হেপাটিক বিলিয়ারি অ্যাপারেটাস পুরোটাই কিন্তু লিভার বার্ডের কারসাজি বা লিভার বার্ডের কন্ট্রিবিউশন। সবাই ক্লিয়ার এই পর্যন্ত? কারো কোনো কোয়েশ্চেন বা কোয়েরি আছে? কারো কোনো কোয়েশ্চেন আছে? ভাইয়া প্রথম যে ছবিটা সেপ্টাম ট্রান্সভার্সন এর অ্যারেঞ্জমেন্ট কিরকম ছিল? আবার বলো ভাইয়া, বুঝতে পারিনি। প্রথম ছবিটা এখানে, হ্যাঁ ভাইয়া এখানে সেপ্টাম ট্রান্সভার্সাম এর অ্যারেঞ্জমেন্টে কিরকম, মানে এটা কি ট্রান্সভার্সলি আছে না? না, অমন কিছু না আসলে। এটার নাম ট্রান্সভার্সাম মানে হচ্ছে যে এটা হরাইজন্টালি মানে ডিপোজিটেড থাকে, বাট তার মানে এই না যে এটা একদম চিকন পাতলা কিছু, ঠিক আছে? মানে এটা তোমার আমি জাস্ট এটার পজিশনটা বলেছি যেটা কোন জায়গায় থাকে। এটা থাকে হচ্ছে তোমার বিটুইন দ্য প্রিমিটিভ হার্ট টিউব অ্যান্ড দ্য স্টক অফ দি ইয়কস্যাক অথবা ভাইটলাইন ডাক্ট। এক পাশে প্রিমিটিভ হার্ট টিউব, আরেক পাশে ভাইটলাইন ডাক্ট,
এর মধ্যেই থাকে তোমার সেপ্টাম ট্রান্সভার্সামটা। বাট আমি তোমাদের বোঝার সুবিধার্থে পরবর্তী ছবিগুলোতে সেপ্টাম ট্রান্সভার্সামটাকে চিকন করে দেখিয়েছি, চিকন করে দেখেছি জাস্ট তোমাদের বোঝার সুবিধার্থে। বাট ভুলে গেলে চলবে না যে অল থ্রু দিস সেপ্টাম ট্রান্সভার্সাম কিন্তু এই অংশটা জুড়েই থাকে, এই অংশটা জুড়েই থাকে, এই পুরো অংশ জুড়েই কিন্তু সেপ্টাম ট্রান্সভার্সাম থাকে। বাট আমি এখনো সেপ্টাম ট্রান্সভার্সামের রোলটা দেখাইনি, ঠিক আছে? সেপ্টাম ট্রান্সভার্সামটা তুমি যদি মানে বডিকে অ্যান্টেরিয়রলি দেখো তাহলে কেমন লাগবে দেখো তুমি। এই হচ্ছে প্রিমিটিভ হার্ট টিউব, আর এই হচ্ছে তোমার হোয়াইট লাইন ডাক্ট। এই পুরো অংশটা জুড়েই সেপ্টাম ট্রান্সভার্সামটা থাকে, এই পুরো অংশটা জুড়ে সেপ্টাম ট্রান্সভার্সামটা থাকে, ঠিক আছে? এবং ডেভেলপিং লিভারটা ঠিক এর সাথে খুব এর কাছাকাছি চলে এসে এর সাথে ইনকর্পোরেটেড থাকে। আচ্ছা, বুঝতে পেরেছো? জি ভাই, এটা কি স্যার ভাইয়া কাট সেকশন? এটা কাট সেকশন, এটা হচ্ছে অ্যান্টেরিয়র, সামনে থেকে দেখানো হচ্ছে এটা। তুমি শরীরের দিকে সামনে থেকে তাকাচ্ছ, ঠিক আছে? আর এই ছবিতে তুমি এক সাইড থেকে ল্যাটারালি তাকাচ্ছিলা, ল্যাটারালি। ওকে, জি ভাইয়া। আচ্ছা। এখন আমরা কিন্তু মাত্র জাস্ট লিভার বার্ড নিয়ে কথা বললাম, আমরা সেপ্টাম ট্রান্সভার্সাম নিয়ে কোনো কথা এখনো বলিনি, এখন বলবো। তো এই ছিল তোমার সাপোজ সেপ্টাম ট্রান্সভার্সামটা। যদিও আমি বলেছি যে এটা একটা শীটের মতো থাকে, এখানে বোঝার সুবিধার্থে আমি এটাকে একটু চিকন করে দেখিয়েছি আর কি। যাই হোক, আমাদের লিভার বার্ডটা যখন পুরো লিভারের ইন্ট্রা এবং এক্সট্রা হেপাটিক বিলিয়ারি অ্যাপারেটাসের জন্ম দিচ্ছে, ঠিক সেই সময় সেপ্টাম ট্রান্সভার্সামটাও কিন্তু মানে ইনকর্পোরেটেড হয়ে যাচ্ছে লিভারের ভিতরে। সেপ্টাম ট্রান্সভার্সামটাও তোমার লিভারের সাথে সংস্পর্শে আসছে, অথবা উল্টোভাবে বলতে গেলে লিভার বার্ডটা সেপ্টাম ট্রান্সভার্সামের কাছাকাছি যে সেপ্টাম ট্রান্সভার্সামের সাথে ইনকর্পোরেটেড হয়ে যাচ্ছে। তাইলে লিভার বার্ড ছাড়া এই হচ্ছে একটা ফার্স্ট আমরা একটা অন্য জিনিস পাইলাম, একটা অন্যরকম একটা ইনকর্পোরেশন পাইলাম, which comes from septum transversum। আবার আমরা জানি যে সেপ্টাম ট্রান্সভার্সামের উপরে থাকে কে? প্রিমিটিভ হার্ট টিউব। প্রিমিটিভ হার্ট টিউবের যে সাইনাস ভেনোসাস, এখানে তো অনেক ভেইনই ড্রেন করে, অনেক ভেইনই ড্রেন করে। এর মধ্যে দুইটা ভেইন হচ্ছে আম্বিলিকাল ভেইন আর হোয়াইট লাইন ভেইন। এই দুইটা ভেইন যখন পাস করে তারা কিন্তু লিভারের খুব কাছাকাছি পাস করে, এবং পাস করার সময় এই দুইটা ভেইনও লিভারের সাথে ইনকর্পোরেটেড হয়ে যায় কিছু কিছু ভাবে, টু সাম এক্সটেন্ট এরাও লিভারের সাথে ইনকর্পোরেট হয়ে যায়। তাহলে এখানে সবুজ জিনিসগুলো দিয়ে আমি বোঝাতে চাচ্ছি যে লিভার বার্ডের কন্ট্রিবিউশন, কমলা অংশ দিয়ে বোঝাতে চাচ্ছি সেপ্টাম ট্রান্সভার্সামের কন্ট্রিবিউশন, আর লাল অংশ দিয়ে বোঝাতে চেয়েছি এই আম্বিলিকাল ভেইন আর হোয়াইট লাইন ভেইনের কন্ট্রিবিউশন। এই তিনজনের কন্ট্রিবিউশনে আলটিমেটলি ফিউচার যে কমপ্লিট যে লিভারটা, ডেভেলপড ম্যাচিউর লিভার, সেটা ফর্ম হচ্ছে। তাহলে এই ছবি থেকে অ্যাজ এ হোল আমরা কি ধারণা করতে পারছি যে আমরা লিভার বার্ডের কথা তো আগে বললাম, সেখান থেকে ইন্ট্রা এবং এক্সট্রা হেপাটিক বিলিয়ারি অ্যাপারেটাস আসে, সেটা তো আমি বুঝেছি। আবার এখান থেকে তোমার মানে তোমার লিভারে তোমার সেপ্টাম ট্রান্সভার্সাম থেকেও কিছু জিনিস আসে, এটা আমরা দেখব একটু পরে। আবার ফ্রম ইনকর্পোরেশন অফ দ্য আম্বিলিকাল ভেইন অ্যান্ড হোয়াইট লাইন ভেইন, এখান থেকেও কিছু কম্পোনেন্ট আসে। এখন দেখো এই ছবিটার সাথে কি তোমরা কেউ পরিচিত? আমার এই যে এই পাশের ছবিটা, যারা ফার্স্ট ইয়ার তারা কি এখনো লিভারের মাইক্রোস্কোপিক স্ট্রাকচার পড়েছো? না ভাইয়া। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। জিনিসটা হচ্ছে কি, পুরো লিভারকে মানে জিনিসটা এরকম, আমরা যেমন একটা ইটের ওয়ালকে যেমন একটা একটা করে ইট দিয়ে ভাগ করতে পারি, মানে এক একটা ইট হচ্ছে ওই ইটের ওয়ালের একটা ইউনিট, ঠিক সেরকম পুরো লিভারটাকে এরকম অসংখ্য ফাংশনাল ইউনিটে বা স্ট্রাকচারাল ইউনিটে ভাগ করে দেখানো যায়। তো লিভারের যেই ইউনিটটা, মানে আমরা জানি যে তোমার ইউনিট অফ লাং ইজ অ্যালভিওলাই, ইউনিট অফ কিডনি ইজ নেফ্রন, ঠিক তেমনি ইউনিট অফ লিভার হচ্ছে তোমার হেপাটিক লোবিউল। হেপাটিক লোবিউলের দিকে তাকালে বোঝা যায় যে লিভারে আসলে কত রকমের সেল এবং কত রকমের টিস্যু আছে। সবার আগে দেখো হেপাটিক লোবিউল একটা হেক্সাগোনাল স্ট্রাকচার, মানে হেক্সাগোনাল স্ট্রাকচার। এই হেক্সাগোনাল স্ট্রাকচারের
সাইড ধরে এবং মাঝখান বরাবর কিছু সেল থাকে। এই সেলগুলোকে বলা হয় লিভারের সেল বা হেপাটোসাইট, এবং তারা মাঝখানে একটা সেন্ট্রাল ভেইনের সাথে কানেক্টেড থাকে। তাহলে দেখো, এই যে হেপাটোসাইটের একটা রো, এই যে হেপাটোসাইটের আরেকটা রো। আচ্ছা, আমি এই ছবিটাতে দেখাই। এই যে তোমার গ্রিন যে জিনিসটা, গ্রিন যে সেলগুলো দেখা যাচ্ছে, এগুলোই হচ্ছে হেপাটোসাইট। হেক্সাগোনাল যে স্ট্রাকচারটা, সেই হেক্সাগোনাল স্ট্রাকচারের তোমার 6টা বাহু, এবং বাহু থেকে কেন্দ্রের দিকে এভাবে হেপাটোসাইটগুলো অ্যারেঞ্জ থাকে। সবার কেন্দ্রে থাকে একটা ভেইন, যার নাম হচ্ছে সেন্ট্রাল ভেইন। মানে বিটুইন টু রোজ অফ হেপাটোসাইট একটা ভাস্কুলার একটা চ্যানেল থাকে। এই ভাস্কুলার চ্যানেলের নাম হচ্ছে সাইনুসয়েড, হেপাটিক সাইনুসয়েড। আর সাইনুসয়েড এর দুই পাশে কিছু টিস্যু থাকে বা সেল থাকে, যাদেরকে বলা হয় পেরিসাইনুসয়েডাল টিস্যু। আমি একটু বেশি ক্লামজি হয়ে গেছে, আমি আরেকবার সহজ করে একটু বলি। একটু একটু কঠিন হয়ে যাচ্ছে, আমি বুঝতে পারতেছি তোমাদের জন্য। আমি অন্য একটা কালার দিয়ে একটু দেখানোর চেষ্টা করি। আচ্ছা, একটা ফাঁকা জায়গায় যাই আগে। আচ্ছা, এখানেই দেখো, এখানে ফাঁকা আছে। যেটা বললাম যে হেপাটিক লোবিউল হচ্ছে লিভারের একটা ইউনিট। এটা স্ট্রাকচারটা হচ্ছে এরকম হেক্সাগোনাল স্ট্রাকচার। এটার কেন্দ্রে থাকে একটা পোর্টাল, মানে সরি, কেন্দ্রে থাকে একটা সেন্ট্রাল ভেইন, আর 6 কোণায় থাকে 6টা পোর্টাল ট্রায়াড। এগুলো তোমাদের না জানলেও চলবে, যারা ফার্স্ট ইয়ার আছো। যারা সেকেন্ড ইয়ার আছো তারা একটু খেয়াল রাখো। ফার্স্ট ইয়ারের জন্য জাস্ট অ্যাজ এ হোল গ্রস আইডিয়া রাখলে চলবে। তোমরা যখন হিস্টোলজি পড়বা তখন খুব ক্লিয়ারলি আশা করি বুঝবা। হেপাটিক যে লোবিউল, এই লোবিউলের পেরিফেরালি ইট ইজ লাইন বাই হেপাটোসাইট। আবার পেরিফেরি থেকে সেন্ট্রালিও হেপাটোসাইটগুলো বিন্যস্ত থাকে। তো বিটুইন টু কনসিকিউটিভ রোজ অফ হেপাটোসাইট একটা ভাস্কুলার চ্যানেল থাকে, যাকে বলা হয় সাইনুসয়েড। আবার সাইনুসয়েডের ঠিক পাশ ধরেই কিছু টিস্যু থাকে, যাদেরকে বলা হয় পেরিসাইনুসয়েডাল। আচ্ছা, কালার চেঞ্জ হয় না, আচ্ছা, সাইনুসয়েডের পাশ ধরেই কিছু সেল থাকে, যাদেরকে বলা হয় পেরিসাইনুসয়েডাল টিস্যু। আচ্ছা, এখন আমি যেটা বলতে চাচ্ছি একটু দেখো, যে তোমরা যদি অ্যাজ এ হোল তোমরা যদি একটা জিনিস চিন্তা করো, যে লিভার বাড থেকে, আচ্ছা দাঁড়াও, ওয়েট, যে কোনো অর্গানের দুইটা জিনিস থাকে, প্যারেনকাইমা আর স্ট্রোমা। এটা কি তোমরা জানো? প্যারেনকাইমা হচ্ছে ওই অর্গানের বেসিক ফাংশনাল যেই টিস্যুগুলা, যেই সেলগুলা বা যেই টিস্যুগুলা কোন একটা অর্গানের মেইন ফাংশনগুলা করে, ওইটাকে বলা হয় ওই অর্গানের প্যারেনকাইমা। আর স্ট্রোমা হচ্ছে অর্গানটাকে যেই স্ট্রাকচারগুলা সাপোর্ট দিয়ে রাখে, সাপোর্টিভ ফাংশন করে, ওদেরকে বলা হয় স্ট্রোমা। তো লিভার বাড হচ্ছে লিভারের প্যারেনকাইমার জন্ম দেয়, আর লিভারের স্ট্রোমার জন্ম হয় মেইনলি ফ্রম দ্য সেপ্টাম ট্রান্সভার্সাম। আরেকবার বলছি, একটু ভালো করে শুনো। লিভারের প্যারেনকাইমা জন্ম হয় ফ্রম দ্য হেপাটিক বাড অথবা লিভার বাড, আর লিভারের যে স্ট্রমা, সে স্ট্রমা জন্ম হয় সেপ্টাম ট্রান্সভার্সাম থেকে। এখন এই ছবিটা তাহলে আরেকবার দেখো, দাঁড়াও, ছবিটা একটু ক্লিয়ার করি। এখানে গ্রিন কালারের যে স্ট্রাকচারগুলো দেখা যাচ্ছে, এই গ্রিন কালারের স্ট্রাকচারগুলো দে আর নাথিং বাট হেপাটোসাইট এবং ইন্ট্রাহেপাটিক biliary apparatus। ইন্ট্রাহেপাটিক biliary apparatusের মধ্যে আছে বাইল ক্যানালিকুলি এবং বাইল ডাকটিউল। এই তিনটা মিলে তাহলে হেপাটোসাইট, বাইল ক্যানালিকুলি এবং বাইল ডাকটিউল, এই জিনিসগুলো মিলে তৈরি হয় ইন্ট্রাহেপাটিক biliary apparatus। আর এই যে রাইট হেপাটিক ডাক্ট, লেফট হেপাটিক ডাক্ট, কমন হেপাটিক ডাক্ট,
সিস্টিক ডাক্ট, গল ব্লাডার এবং কমন বাইল ডাক্ট, যেগুলো তোমার এক্সট্রা হেপাটিক বিলিয়ারি অ্যাপারেটাস এগুলা। তাহলে ইন্ট্রাহেপাটিক এবং এক্সট্রাহেপাটিক বিলিয়ারি অ্যাপারেটাস সবাই মিলে এগুলো কোথা থেকে আসে? এগুলো আসে তোমার হেপাটিক ডাইভার্টিকুলাম অথবা লিভার বার থেকে, হুইচ কাম ফ্রম এন্ডোডার্ম অফ দ্য ফোরগাট। তাহলে আমরা মানে এই অংশটা ডেভেলপমেন্টটা জানলাম। এখন দেখো আমরা আরেকটা জিনিস পড়ছিলাম যে তোমার এই ছবিটা থেকে, যে হচ্ছে তোমার আমরা গ্রিন অংশ থেকে কি আসছে মোটামুটি বুঝতে পারছি, এক্সট্রাহেপাটিক বিলিয়ারি অ্যাপারেটাস এবং ইন্ট্রাহেপাটিক বিলিয়ারি অ্যাপারেটাস। এখন আসি রেড অংশ থেকে কি আসছে সেটার দিকে একটু তাকাই। রেড অংশ মানে কি? আম্বিলিকাল ভেইন আর ভাইট লাইন ভেইন। এই আম্বিলিকাল ভেইন আর ভাইট লাইন ভেইন থেকে কি আসছে? হেপাটিক সাইনোসয়েড এবং পোর্টাল ভেইন। হেপাটিক সাইনোসয়েড কি? বিটুইন টু রোজ অফ হেপাটোসাইট। এই যে মানে তোমরা এখানে দেখো, এই যে দুইটা রো অফ হেপাটোসাইটের মধ্যে এই যে একটা ভাস্কুলার চ্যানেল আছে, এই ভাস্কুলার চ্যানেলটাকে বলা হয় হেপাটিক সাইনোসয়েড। তাহলে হেপাটিক সাইনোসয়েডটা কোথা থেকে আসছে? ইট কেম ফ্রম দ্য আম্বিলিকাল ভেইন এন্ড ভাইট লাইন ভেইন। মানে লিভার বার্ডটা আম্বিলিকাল ভেইন এবং ভাইট লাইন ভেইনের সাথে ইনকর্পোরেটেড হয়ে ইট গেভ রাইজ টু হেপাটিক সাইনোসয়েডস। আর বাকি থাকলো আমাদের সেপ্টাম ট্রান্সভার্সামটা। সেপ্টাম ট্রান্সভার্সাম থেকে কি আসছে এবং সেপ্টাম ট্রান্সভার্সাম এর সেলগুলা, মানে সেপ্টাম ট্রান্সভার্সাম থেকে ডিরাইভ সেলগুলা কোথায় থাকে? সেটা হচ্ছে পেরিসাইনোসয়েডাল স্পেসে থাকে। এখন পেরিসাইনোসয়েডাল স্পেসে কি কি সেল থাকে? হেমাটোপয়েটিক সেল থাকে, কাপফার সেল থাকে, কানেকটিভ টিস্যু সেল থাকে এবং মোস্ট অফ দ্য আদার পেরিসাইনোসয়েডাল সেল থাকে। তাহলে লিভারের বেসিক স্ট্রাকচারটা নিয়ে হচ্ছে কি কি হলো লিভারের বেসিক স্ট্রাকচারটা? হেপাটোসাইট থাকে সারিতে সারিতে বিন্যস্ত। এই হেপাটোসাইটগুলো আসছে লিভার বার থেকে, এটাকে গ্রিন কালার দিয়ে দেখানো হয়েছে। দুইটা রো অফ হেপাটোসাইটের মধ্যে কিছু ভাস্কুলার চ্যানেল থাকে, এগুলোকে বলা হয় হেপাটিক সাইনোসয়েড। এরা আসছে আম্বিলিকাল ভেইন, ভাইট লাইন ভেইনের সাথে ইনকর্পোরেশন থেকে। আবার সাইনোসয়েডগুলা লাইনড বাই সাম পেরিসাইনোসয়েডাল সেলস। এই পেরিসাইনোসয়েডাল সেলগুলো আসছে কোথা থেকে? ফ্রম দ্য সেপ্টাম ট্রান্সভার্সাম। সেপ্টাম ট্রান্সভার্সাম থেকে আরো কি আসছে? কানেকটিভ টিস্যু সেল অথবা স্ট্রোমা অফ দ্য লিভার। কানেকটিভ টিস্যু সেল অথবা স্ট্রোমা অফ দ্য লিভার। আর যদি তোমরা পরীক্ষার খাতায় এক কথায় সামারাইজ করে শুনতে চাও তাহলে জিনিসটা হবে এরকম: parenchyma of the liver comes from endoderm of the foregut, which was the liver bud. Stroma of the liver comes from septum transversum. এখান থেকে আরো কি আসছে? হেমাটোপয়েটিক সেল, কাপফার সেল, আর আসছে হচ্ছে তোমার পেরিসাইনোসয়েডাল সেল। সেপ্টাম ট্রান্সভার্সামটা কি এন্ডোডার্ম? না, এটা হচ্ছে মেসোডার্ম। আর সাইনোসয়েড আসছে থেকে? ইন্টারমিংলিং অফ লিভার বাড উইথ আম্বিলিকাল ভেইন এন্ড ভাইট লাইন ভেইন। অনেক অল্প সময় অনেক কমপ্লেক্স কিছু কথা বললাম, যারা লিভার হিস্টোলজি আগে কখনো পড়ে তাদের মাথার উপর দিয়ে গেছে মনে হচ্ছে আমার কাছে। যদি বুঝতে না পারো একটু বলো, যে আমি চেষ্টা করতেছি আরেকবার ক্লিয়ার করে দিতে। যদি কোনো অংশটা ক্লিয়ার না হয়ে থাকে ফ্র্যাঙ্কলি বলো, উই হ্যাভ টাইম। আচ্ছা, কারো কোনো কোয়েরি আছে এই পর্যন্ত যা বললাম? ভাইয়া জি জি আপু বলো। ভাইয়া হেপাটিক ল্যাকুনাতে তো আমরা জানি যে ফিল্ড উইথ হেপাটিক সাইনোসয়েড, তাই না? হেপাটিক সাইনোসয়েড তো হেপাটিক ল্যাকুনাতেই থাকে। মানে 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 জিনিসটা অনেকটা এরকম আর কি, যে দুইটা রো অফ হেপাটোসাইটের মধ্যে যে জায়গাটা, এই জায়গাটাকে বলা হয় হেপাটিক ল্যাকুনা, ঠিক আছে? হ্যাঁ। এই হেপাটিক ল্যাকুনাতেই তোমার একটা ভাস্কুলার চ্যানেল থাকে, এটাকে বলা হয় হেপাটিক সাইনোসয়েড। এবং সাইনোসয়েডের পাশে কিছু সেল থাকে, এই সেলগুলোকে বলা হয় পেরিসাইনোসয়েডাল সেল। পেরিসাইনোসয়েডাল সেলের মধ্যে কি 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 আছে? হেমাটোপয়েটিক সেল, কাপফার সেল,
কাফাসিল, আরো কিছু সেলের নাম ইটোসেল, তোমরা এটাও শুনছো। ইটোসেল, অনেকগুলা সেল আছে। এগুলো সবই আসছে তোমার সেপ্টাম ট্রান্সভার্সাম থেকে। ইটোসেল, ইটোসেল পেডিসাইন। এগুলো সবই পেরিসাইনোসোলার স্পেসেই থাকে, ঠিক আছে? তাইলে হচ্ছে তোমার হেপাটোসাইটটা আসছে হচ্ছে তোমার এখান থেকে, সাইনোসয়েডটা আসছে তোমার এখান থেকে, আর পেরিসাইনোসয়েডাল যে জিনিসগুলা এগুলো আসছে তোমার এখান থেকে। আর তোমরা অনেকে জিজ্ঞেস করতে পারো যে ভাইয়া বাইল ডাক্টটা কি জিনিস, ইন্ট্রাহেপাটিক বাইল ডাক্টটা কি জিনিস। সেটা হচ্ছে আসলে হিস্টোলজি পড়ানোর সময় এগুলো বললে ভালো। সেটা হচ্ছে তোমার একটা হেপাটোসাইটের মোট 6টা সারফেস থাকে। একটা হেপাটোসাইট তো একটা ঘনাকৃতি বস্তু, কিউবয়েডাল স্ট্রাকচার, তাই না? তো যে কোনো কিউবয়েডাল স্ট্রাকচারের 6টা সারফেস থাকে। এই 6টা সারফেসের মধ্যে তোমার দুইটা সারফেস থাকে, দুইটা সারফেস থাকে হচ্ছে তোমার ফ্রি, এই যে দুই পাশে, এই পাশে একটা সারফেস ফ্রি, এই পাশে একটা সারফেস ফ্রি। বাট এর বাকি 4টা সারফেসই অন্যান্য হেপাটোসাইটের সাথে লেগে থাকে। এর উপরে থাকে আপার রো অফ হেপাটোসাইট, এর নিচে থাকে লোয়ার রো অফ হেপাটোসাইট, এর পিছনে থাকে তোমার এর পিছনের হেপাটোসাইটটা, সামনে থাকে এর সামনের হেপাটোসাইটটা। তো দুইটা হেপাটোসাইট যখনই লাগে এদের মেমব্রেনের মধ্যে একটা ফাঁকা জায়গা অ্যাপিয়ার করে। এই জিনিসটার মধ্যে হচ্ছে তোমার বাইলটা ড্রেন হয়। যাক, এখানে আমি বেশি কথা বলবো না, এটা আসলে হিস্টোলজির পার্ট হয়ে যায়। তো এমব্রায়োলজির জন্য আসলে এত কিছু জানার দরকার নাই, জাস্ট এই জিনিসটাই মাথায় রাখো যে আলটিমেটলি এই ছবিটাই মাথায় রাখো। হেপাটোসাইট, বাইল ক্যানালিকুলি, বাইল ডাকটিউল, which are together called intrahepatic biliary apparatus এবং extrahepatic biliary apparatus, এরা আসছে তোমার লিভার বার থেকে। হেপাটিক সাইনোসয়েড এবং পোর্টাল ভেইন, এরা আসছে আম্বিলিকাল ভেইন এবং হোয়াইট লাইন ভেইন থেকে। মানে ডিরেক্টলি আসে নাই, মানে এদের কিছু কিছু অংশ লিভার বার্ডের সাথে ইনকর্পোরেটেড হয়ে আসছে। আর লিভার বার্ডের যে অংশটা সেপ্টাম ট্রান্সভার্সামের সাথে ইনকর্পোরেটেড হয়েছে, সেখান থেকে পেরিসাইনোসয়েডাল সেল আসছে, এর মধ্যে আছে তোমার হেমাটোপয়েটিক সেল, কাপফার সেল ইত্যাদি। এছাড়া স্ট্রোমা অফ দ্য লিভারও আসছে, বা কানেকটিভ টিস্যু সেলগুলোও আসছে। আমি কি মোটামুটি একটা গ্রস আইডিয়া দিতে পারছি? তোমরা যদি এখন একটু বইটা পড়ে একদম বুঝতে পারবা ক্লিয়ারলি যে কোন অংশ থেকে কি আসছে। আর এত কথা লিখতে হবে না, তোমরা জাস্ট নামগুলা মেনশন করে দিলেই হবে। আর এভাবে বলবা আর কি যে এই অংশটা আসছে ডিরেক্ট লিভার বার থেকে, এই অংশটা আসছে তোমার ইন্টারমিংলিং অফ অফ আম্বিলিকাল ভেন, হোয়াইট লাইন ভেন উইথ দ্য লিভার বার, আর এই অংশটা আসছে ইন্টারমিংলিং অফ সেপ্টাম ট্রান্সভার্সাম উইথ দ্য লিভার বার। আমি মুভ অন করতেছি, আমার কাছে মনে হয় যে লিভার নিয়ে অনেক কথা বলা হয়েছে। তো এখানে যা বললাম এটা নিয়ে তোমার যেই কনজেনিটাল অ্যানোমালি গুলা, সেটা হচ্ছে অ্যাট্রেসিয়া, মেইনলি অ্যাট্রেসিয়া। এই জায়গায় আমরা জানি যে অ্যাট্রেসিয়া মানে কি, কোনো একটা লুমেন যদি সলিড থাকে, সে লুমেনটা যদি ক্যানালাইজেশন না হয়, তো আমরা সিউডো গ্ল্যান্ডুলার, আমরা লাংয়ের ডেভেলপমেন্টের সময় দেখেছিলাম কি সলিড লুমেনটা ক্যানালাইজেশন হয় বাই ডিক্রিজ ইন দ্য সাইজ অফ দ্য ডিক্রিজ ইন দ্য হাইট অফ দ্য সেলস। শুরুতে সেলগুলো হচ্ছে তোমার কলামনার থাকে, পরে তারা কিউবয়েডাল হয়ে এভাবে ক্যানালাইজেশন হয়। কিন্তু এই এক্সট্রা হেপাটিক এবং ইন্ট্রাহেপাটিক বিলিয়ারি অ্যাপারেটাসটাও শুরুতে সলিড থাকে, বাট তারা ক্যানালাইজ হয় ভায়া অ্যাপোপ্টোসিস। যদি এই অ্যাপোপ্টোসিস না হয় তখন আমরা সেটাকে বলি অ্যাট্রেসিয়া। এটা এক্সট্রাহেপাটিক অথবা ইন্ট্রাহেপাটিক বিলিয়ারি অ্যাপারেটাসে হতে পারে। আরেকটা আছে, অনেকের ক্ষেত্রে গল ব্লাডার একটা না হয়ে ডাবল গল ব্লাডার হয়ে যায়। আবার অনেকের ক্ষেত্রে রাইট হেপাটিক ডাক্ট, লেফট হেপাটিক ডাক্ট দুইটা না হয়, বরং আরো 3-4টা হেপাটিক ডাক্ট, প্রাইমারি হেপাটিক ডাক্ট তৈরি হয়। এই ছিল কনজেনিটাল অ্যানোমালি। তো লিভার পর্যন্ত, এই ছিল লিভার পর্যন্ত। এরপরে হচ্ছে প্যানক্রিয়াস। আচ্ছা, এই পর্যন্ত কারো কোনো কোয়েরি আছে? ঠিক আছে, এখন হচ্ছে প্যানক্রিয়াস। প্যানক্রিয়াসটা দেখো তোমরা, ফোরগাট এই ছিল তোমার হচ্ছে তোমার ট্রাকিওব্রঙ্কিয়াল ডাইভার্টিকুলাম, আর লিভার বার থেকে
আমি পুরা এক্সট্রা হেপাটিক বিলিয়ারি অ্যাপারেটাসটা দেখিয়ে দিয়েছি। এই পাশে ধরো লিভার আছে। তো কি হয়, দুইটা দুইটা তোমার বাড বা দুইটা আউটপাউচিং বা দুইটা ডাইভার্টিকুলাম অ্যাপিয়ার করে ফোরগাটে। একটা অ্যাপিয়ার করে একদম ক্লোজ টু দা বাইল ডাক্ট এবং অন দা রাইট সাইড এবং একটু নিচে। আরেকটা আবার অ্যাপিয়ার করে অন দা লেফট সাইড এবং একটু উপরে এবং কোন জায়গায়, এই পুরাটাই হচ্ছে তোমার ডেভেলপিং ডিওডেনাম আর কি, ঠিক আছে। আমি অবশ্যই লাং বারটা আর একটু উপরে দেখানো উচিত, কারণ এখান থেকে তো স্টমাকটা ডেভেলপ করছে। যাই হোক, তাহলে কি বললাম, দুইটা বাড বা দুইটা আউটপাউচিং অ্যাপিয়ার করে। একটা হচ্ছে তোমার একটু নিচে অন দ্য রাইট এবং ক্লোজ টু দ্য গল ব্লাডার। আরেকটা অ্যাপিয়ার করে একটু উপরে অন দ্য লেফট সাইড এবং ক্লোজ টু দ্য ডেভেলপিং ডিওডেনাম। এটার নাম হচ্ছে ডরসাল প্যানক্রিয়াটিক বাড, আর এটার নাম হচ্ছে ভেন্ট্রাল প্যানক্রিয়াটিক বাড। তাহলে প্যানক্রিয়াসের শুরুতে আমরা দুইটা জিনিসের নাম বলবো, একটা হচ্ছে ভেন্ট্রাল প্যানক্রিয়াটিক বাড, সরি আমি এখানে আমি আবার বলতেছি, আমরা ভেন্ট্রাল প্যানক্রিয়াটিক বাড এবং ডরসাল প্যানক্রিয়াটিক বাড নিয়ে কথা বলতেছি। এটা হচ্ছে ভেন্ট্রাল প্যানক্রিয়াটিক বাড। এটা হচ্ছে একটু সামনের দিকে থাকে, অর্থাৎ একটু ভেন্ট্রালি থাকে, একটু নিচে থাকে, শুরুতে এটা রাইট সাইডে থাকে এবং এটা কোথায় থাকে, ক্লোজ টু দা বাইল ডাক্ট। আর এটা হচ্ছে তোমার ডরসাল প্যানক্রিয়াটিক বাড। এটা কোথায় থাকে, এটা একটু ডরসালি থাকে, একটু উপরে থাকে, এটা একটু লেফট সাইডে থাকে এবং এটা তোমার একটু অ্যাওয়ে ফ্রম দ্য বাইল ডাক্ট বাট স্টিল ক্লোজ টু দ্য ডিওডেনাম থাকে। তাহলে ভেন্ট্রাল প্যানক্রিয়াটিক বাড আর ডরসাল প্যানক্রিয়াটিক বাড নিয়ে এতটুকু যা বললাম সেটা বুঝতে পেরেছো সবাই? এবং এরা দুইজনই from the endoderm of the foregut, endoderm of the foregut। সবাই কি বুঝতে পেরেছো কি বলছি আমি এখানে? ওকে, এখন দেখো কি হয়, একটা সময় তোমার, আমরা জানি তো স্টমাকটা ডেভেলপ করতে করতে রোটেট করে, ডিওডেনামটা ডেভেলপ করতে করতে রোটেট করে, তাই না? তো ডিওডেনামটা রোটেট করতে করতে যখন ডেভেলপ করে তখন কিন্তু এই যে দুইটা জিনিস, এখানে যে ভেন্ট্রাল প্যানক্রিয়াটিক বাড আর এই যে বাইল ডাক্টটা দেখা যাচ্ছে, এই দুইটা জিনিস কিন্তু ঘুরে 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 পিছন দিকে চলে যায়, ঠিক আছে? ঘুরে 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 পিছন দিকে চলে যায়। একটা সময় বাইল ডাক্টটাও এই পাশ থেকে ওপেন করে, আবার ভেন্ট্রাল প্যানক্রিয়াটিক বাডটাও এই পাশে চলে আসে। এই ছবিটা একটু দেখো, মানে আফটার দ্য কমপ্লিট রোটেশন অফ দ্য ডিওডেনাম, ডরসাল প্যানক্রিয়াটিক বাডটা তো এই পাশেই থাকে, এটা এই পাশে রয়ে যায়, কিন্তু ভেন্ট্রাল প্যানক্রিয়াটিক বাডটা ফার্স্টে তো এখানে ছিল, এটা পিছন দিক দিয়ে, ডিওডেনামের পিছন দিক দিয়ে ঘুরে 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 ইট কামস জাস্ট বিলো দ্য ডরসাল প্যানক্রিয়াটিক বাড। তাহলে কি বললাম, এই হচ্ছে ভেন্ট্রাল প্যানক্রিয়াটিক বাড, এটা শুরুতে এই পাশে ছিল অন দ্য লেফট, এখন এটা চলে আসলো অন দ্য রাইট, সরি এটা এটা শুরুতে ছিল অন দ্য রাইট, এখন চলে আসলো এটা অন দ্য লেফটে, এবং কোথায়, জাস্ট বিলো দ্য ডরসাল প্যানক্রিয়াটিক বাড। তাহলে ডরসাল প্যানক্রিয়াটিক বাড আর ভেন্ট্রাল প্যানক্রিয়াটিক বাড। আচ্ছা, এই ছবি পর্যন্ত কারো কোনো কোয়েরি আছে? আচ্ছা ঠিক আছে, ওকে। একটা সময় এই ডরসাল প্যানক্রিয়াটিক বাড আর ভেন্ট্রাল প্যানক্রিয়াটিক বাড গ্রো করা শুরু করে। তারা কিসের জন্ম দিবে? তারা প্যানক্রিয়াসেরই জন্ম দিবে, তাই তো? এবং এই হচ্ছে তোমার সাপোজ প্যানক্রিয়াস, আর এই হচ্ছে তোমার ওদের যে ডাক্ট, মানে this is the part of the pancreas developing from the ventral pancreatic bud, and this is the part of the pancreas developing from the dorsal pancreatic bud. This is the duct that develops from the dorsal pancreatic bud.
sorry, ventral, and this is the duct that develops from the dorsal pancreatic bud. এখন একটা সময় তারা পুরোপুরি প্যানক্রিয়াস হয়ে গেল। এখন একটু মনোযোগ দিয়ে দেখো যে প্যানক্রিয়াসের কোন পার্টটা কোন প্যানক্রিয়াটিক ডাক্ট থেকে আসে। শুরুতে বলে নেই যে সাদা যে লাইনটা অ্যাশ কালারের ডট 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 দিয়ে, এটা হচ্ছে তোমার নেক, এটা হচ্ছে তোমার নেক। আর এখানে ছোট্ট যে অংশটা একটু ফুলে আছে আউটপচিং এর মতো, এটা হচ্ছে আনসিনেট প্রসেস, আর বাকিটা হচ্ছে তোমার হেড। এটা হচ্ছে বডি, আর একদম এই কোণে হচ্ছে টেইল। যে অংশটা ইয়েলো ইয়েলো ডট সেটা আসছে তোমার ডরসাল প্যানক্রিয়াটিক বাড থেকে, আর যে অংশটা কমলা কমলা ডট সেটা আসছে ভেন্ট্রাল প্যানক্রিয়াটিক বাড থেকে। এখন আমরা ছবি থেকে বুঝতে পারতেছি যে ভেন্ট্রাল প্যানক্রিয়াটিক বাড থেকে কি আসে, হোল অফ দ্য আনসিনেট প্রসেস এন্ড পার্ট অফ দ্য হেড। পুরো পার্ট কিন্তু আসে না, পার্ট মানে অনলি অল্প একটু পার্ট আসে। আর ডরসাল প্যানক্রিয়াটিক বাড থেকে কি আসে, রেস্ট অফ দ্য হেড, তারপর আসতেছে নেক, বডি এবং টেইল। তাহলে ভেন্ট্রাল প্যানক্রিয়াটিক বাড থেকে আসতেছে কি, আনসিনেট প্রসেস এন্ড পার্ট অফ দ্য হেড। ডরসাল প্যানক্রিয়াটিক বাড থেকে আসতেছে পার্ট অফ দ্য হেড, নেক, বডি এবং টেইল। কালার কোডিং দিয়ে দেখানো হয়েছে, আশা করি তোমরা সহজে গ্র্যাস্প করতে পারবা। তাহলে এইগুলো প্যানক্রিয়াটিক যে মানে কি আসে এখান থেকে, অ্যাকচুয়ালি প্যানক্রিয়াটিক যে গ্ল্যান্ডস বা অ্যাসাইন এইগুলা, ঠিক আছে, এবং তোমার ছোট ছোট ডাক্ট গুলো তো আসে, গ্ল্যান্ড অ্যাসাইনের ছোট ছোট ডাক্ট। এখন কিছু কথা না বললেই নয় যে কিছু বড় বড় প্যানক্রিয়াটিক ডাক্ট আসে, এটা কোত্থেকে আসে। দেখো আমরা শুরুতে দেখিয়েছিলাম যে তোমার ডাক্টের একটা অংশ মানে তোমার ভেন্ট্রাল প্যানক্রিয়াটিক বাডেরও ডাক্ট থাকে, আবার ডরসাল প্যানক্রিয়াটিক বাডেরও কিন্তু ডাক্ট থাকে। এখন এই ছবিটা একটু দেখো, কমলা কালারটা হচ্ছে ভেন্ট্রাল প্যানক্রিয়াটিক বাডের ডাক্ট, আর ইয়েলো কালারটা হচ্ছে ডরসাল প্যানক্রিয়াটিক বাডের ডাক্ট। বাট প্যানক্রিয়াস ডেভেলপ হওয়ার পর যে জিনিসটা হয়, entire portion of the ventral pancreatic bud, it comes in direct communication with distal portion of the dorsal pancreatic bud. কি বললাম আবার শুনো, entire portion of the ventral pancreatic bud comes in direct contact with distal part of the dorsal pancreatic bud. আর এই যে অংশটা যে মানে যেটা হচ্ছে প্রক্সিমাল পার্ট অফ দা ডরসাল প্যানক্রিয়াটিক বাড, এটা কিন্তু ডরসাল প্যানক্রিয়াটিক বাডের বাকি অংশ থেকে ডিসকানেক্টেড হয়ে যায়, ডিসকানেক্টেড হয়ে যায়। তো তোমার এখন দেখো কি হয়, তাহলে শুধু এই অংশটা বাদ দিলে এই যে পুরো অংশটা, this thing gives rise to the major pancreatic duct, আর এই অংশটা it usually disappear করে। যদি persist করে যায় then it gives rise to accessory pancreatic duct. মেজর প্যানক্রিয়াটিক ডাক্টের আরেকটা নাম আছে, এটার নাম হচ্ছে ডাক্ট অফ উইরসাং, ডাক্ট অফ উইরসাং। আর আর অ্যাক্সেসরি প্যানক্রিয়াটিক বাডের আরেকটা নাম আছে, এটার নাম হচ্ছে ডাক্ট অফ স্যান্টোরিনি। মেজর প্যানক্রিয়াটিক ডাক্ট কোত্থেকে আসে, এন্টায়ার পোরশন অফ দ্য ভেন্ট্রাল প্যানক্রিয়াটিক ডাক্ট আর ডিস্টাল পোরশন অফ দ্য ডরসাল প্যানক্রিয়াটিক ডাক্ট। আর অ্যাক্সেসরি প্যানক্রিয়াটিক ডাক্ট কোত্থেকে আসে, from the proximal portion of the distal pancreatic duct. ভেন্ট্রাল প্যানক্রিয়াটিক ডাক্টটা কোথা থেকে আসতেছে, ভেন্ট্রাল প্যানক্রিয়াটিক বাড থেকে। আর ডরসাল প্যানক্রিয়াটিক বাডটা কোত্থেকে, সরি ডরসাল প্যানক্রিয়াটিক ডাক্টটা কোত্থেকে আসছে, ডরসাল প্যানক্রিয়াটিক বাড থেকে। এখানে যা বললাম এই পর্যন্ত সবাই কি বুঝতে পারছো? প্যানক্রিয়াসের কোন অংশটা কোথা থেকে আসতেছে কালারটা দিয়ে আমি দেখানোর চেষ্টা করছি, সবাইকে ক্লিয়ারলি বুঝতে পারছো? আচ্ছা, কারো কোনো কোয়েরি আছে?
ভাইয়া ভেন্ট্রাল প্যানক্রিয়াটিক বাটটা ডর্সাল প্যানক্রিয়াটিক বাটের কোন পার্টটুকুর সাথে হচ্ছে কন্ট্যাক্টে আসে এটা কিভাবে বলবো, মানে যে পার্টটা ডিসঅ্যাপিয়ার করে সেই পার্টটাকে আমরা কি বলবো প্রথমে? যেই পার্টটা ডিসঅ্যাপিয়ার করে যায় সেটাই হচ্ছে প্রক্সিমাল পার্ট অফ দ্য প্রক্সিমাল পার্ট অফ দ্য ডর্সাল প্যানক্রিয়াটিক ডাক্ট। ঠিক আছে, প্রক্সিমাল পার্টটা আচ্ছা, বেশিরভাগ থ্যাংক ইউ ভাইয়া। ক্ষেত্রে ডিসঅ্যাপিয়ার করে যায়, তখন এটার কোনো আর অস্তিত্ব থাকে না। সো উই ডোন্ট বদার নেমিং ইট। কিন্তু যদি পারসিস্ট করে তখন ইট পারসিস্ট অ্যাজ অ্যাক্সেসরি প্যানক্রিয়াটিক ডাক্ট। ওকে। জি ভাইয়া, আর থ্যাংক ইউ। আর হচ্ছে ডিস্টাল পার্ট অফ দ্য ডর্সাল প্যানক্রিয়াটিক ডাক্টটা ভেন্ট্রাল প্যানক্রিয়াটিক ডাক্টের সাথে সরাসরি কমিউনিকেট করে মেজর প্যানক্রিয়াটিক ডাক্ট তৈরি করে। আশা করি এখন বুঝতে পারছো। কারো কি আর কোনো কোয়েরি আছে? আর কোনো কোয়েরি আছে কারো? আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। এখন দেখো, তাহলে আমরা সামারাইজ করি। ভেন্ট্রাল প্যানক্রিয়াটিক বার থেকে কি আসে? হোল অফ দ্য আনসিনেট প্রসেস, পার্ট অফ দ্য হেড এবং ভেন্ট্রাল প্যানক্রিয়াটিক ডাক্ট। ভেন্ট্রাল প্যানক্রিয়াটিক ডাক্ট থেকে কি আসে? ইট গিভস রাইজ টু প্রক্সিমাল পার্ট অফ দ্য মেজর প্যানক্রিয়াটিক ডাক্ট। আর ডর্সাল প্যানক্রিয়াটিক বার থেকে কি আসে? রেস্ট অফ দ্য হেড, নেক, বডি অ্যান্ড টেইল আর ডর্সাল প্যানক্রিয়াটিক ডাক্ট। এর প্রক্সিমাল পার্ট থেকে আসে তোমার অ্যাক্সেসরি প্যানক্রিয়াটিক ডাক্ট আনলেস ইট ডিসঅ্যাপিয়ার্স। আর ডিস্টাল পার্ট থেকে আসে ডিস্টাল পার্ট অফ দ্য মেজর প্যানক্রিয়াটিক ডাক্ট। আর এগুলা এতক্ষণ যা বললাম সব বলছিলাম প্যানক্রিয়াসের এক্সোক্রাইন জিনিস, বাট প্যানক্রিয়াসে কিছু এন্ডোক্রাইন জিনিসও আছে। এগুলো আসে কোত্থেকে? ফ্রম দ্য আইলেটস অফ দ্য ল্যাঙ্গারহ্যান্স। এটা হচ্ছে এন্ডোক্রাইন। সো এন্ডোক্রাইন হচ্ছে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। তো এটা আসে এন্টায়ারলি ফ্রম দ্য ডর্সাল প্যানক্রিয়াটিক বার। ভেন্ট্রাল প্যানক্রিয়াটিক বার থেকে কোনো আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স আসে না। এজন্য যদি প্রশ্ন করা হয় যে প্যানক্রিয়াসের কোন অংশে কোনো আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স নেই, উত্তর হবে আনসিনেট প্রসেস। কারণ দিস ইজ দ্য অনলি পোর্শন অফ দ্য প্যানক্রিয়াস হুইচ ইজ এক্সক্লুসিভলি ডিরাইভ ফ্রম দ্য ভেন্ট্রাল প্যানক্রিয়াটিক বাড এবং এই জায়গায় কোনো আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স নেই। অন্যভাবে চিন্তা করলে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স সবচেয়ে নিউমারাস থাকে টেইলে, সবচেয়ে বেশি নিউমারাস টেইলে। আস্তে 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 প্রক্সিমালি এটার পরিমাণটা কমতে থাকে, আনসেট প্রসেসে একদমই আর থাকে না। ক্লিয়ার সবাই এই পর্যন্ত যা বললাম? কারো কোনো কোয়েরি আছে এ পর্যন্ত? আচ্ছা ওকে। এখন ফাইনালি এই ছবিটা একটু না দেখালেই নয়, নাহলে পিকচারটা কমপ্লিট হবে না। এই ছিল আমার এই পুরোটা। এই ছিল হচ্ছে আসছিল ভেন্ট্রাল প্যানক্রিয়াটিক ডাক্ট থেকে, আর এটা আসছিল ডর্সাল প্যানক্রিয়াটিক ডাক্টের ডিস্টাল পোর্শন থেকে। এই দুটো মিলে হয়েছিল কি মেজর প্যানক্রিয়াটিক ডাক্ট। আর এই ছিল তোমার প্রক্সিমাল পোর্শন অফ দ্য ডর্সাল প্যানক্রিয়াটিক ডাক্ট। এটা হয় অ্যাট্রেসিয়া হয়ে যাবে, মানে নাই হয়ে যাবে, যদি থাকে তাহলে ইট উইল পারসিস্ট অ্যাজ অ্যাক্সেসরি প্যানক্রিয়াটিক ডাক্ট। এখন বাইল ডাক্টটা তো আসতেছিল তাই না? বাইল ডাক্ট, কারণ আমরা শুরুতে একটা জিনিস দেখাইছি যে তোমার ডর্সাল পেন মানে ভেন্ট্রাল প্যানক্রিয়াটিক ডাক্টটা একদম বাইল ডাক্টের ক্লোজলি এটা অ্যারাইজ করে। তাহলে বাইল ডাক্টের সাথে এটা রিলেশনটা কি? দেখো, বাইল ডাক্ট আর তোমার যে মেজর প্যানক্রিয়াটিক ডাক্ট, এই দুইটাই একটা কমন জায়গায় ড্রেন করে, কমন জায়গায় ওপেন করে। এই ওপেনিংটার নাম হচ্ছে অ্যাম্পুলা অফ ভেটার। এই অ্যাম্পুলা অফ ভেটারটা সেকেন্ড পার্ট অফ ডিউডেনামে ওপেন করতেছে। আর অ্যাক্সেসরি প্যানক্রিয়াটিক ডাক্টটাও কিন্তু অন ইটসেলফ একা একা সেকেন্ড পার্ট অফ ডিউডেনামে ওপেন করতেছে। বুঝতে পারছি আশা করি। এখন লেবেলিংটা দেখে নেই। যেটা বললাম যে মেজর প্যানক্রিয়াটিক ডাক্ট, আবার বলতেছি, ফ্রম হোল অফ ভেন্ট্রাল প্যানক্রিয়াটিক ডাক্ট আর ফ্রম ডিস্টাল পার্ট অফ ডর্সাল প্যানক্রিয়াটিক ডাক্ট। আর অ্যাক্সেসরি প্যানক্রিয়াটিক ডাক্ট আসছে কোত্থেকে? ফ্রম প্রক্সিমাল পার্ট অফ ডর্সাল প্যানক্রিয়াটিক ডাক্ট। এই যে বাইল ডাক্ট আর এই যে মেজর প্যানক্রিয়াটিক ডাক্ট, এরা ওপেন করতেছে কোথায়? অ্যাম্পুল অফ ভেটারে। অ্যাম্পুল অফ ভেটার ওপেন করতেছে কোথায়? সেকেন্ড পার্ট অফ দ্য ডিউডেনামে। আর
ফাইনালি এই হচ্ছে ডিউডেনামের ভিতর দিক থেকে। দেখো ডিউডেনামকে যদি আমরা এমনি এমনি কাটি, এভাবে কেটে এই পাশ থেকে তাকাইলে আমরা এই জিনিসগুলো দেখতে পাবো। দেখো জিনিসগুলো কেমন দেখাবে। ডিউডেনামের ভিতরে তো কিছু ফোল্ডিং আছেই, তবে আরো দুইটা বড় বড় ফোল্ডিং দেখা যায়। এর মধ্যে নিচের ফোল্ডিংটা দেখো, এই ফোল্ডিংটাকে বলা হয় মেজর ডিউডেনাল প্যাপিলা। এই যে মেজর ডিউডেনাল প্যাপিলা, এখানে কারাকার ওপেন করতেছে, কমন বাইল ডাক্ট আর মেজর প্যানক্রিয়াটিক ডাক্ট। আর উপরে এখানে ওপেন করতেছে অ্যাক্সেসরি প্যানক্রিয়াটিক ডাক্ট, আর যেখানে ওপেন করতেছে এটাকে বলা হচ্ছে মাইনর ডিউডেনাল প্যাপিলা। আচ্ছা, এখানে যদি ছবিটা আমি একটু ক্লিয়ার করি, যেই অংশটাতে অ্যাম্পুল অফ ভেটার ওপেন করতেছে, অর্থাৎ কমন বাইল ডাক্ট এবং মেইন প্যানক্রিয়াটিকটা ওপেন করতেছে, এটাকে বলা হবে মেজর ডিউডেনাল প্যাপিলা। মেজর ডিউডেনাল প্যাপিলা। আর এই অংশটাকে বলা হবে মাইনর ডিউডেনাল প্যাপিলা। আর এই যে মেজর ডিউডেনাল প্যাপিলা, দিস ইজ দ্য জাংশন অফ দ্য ফোরগাট এন্ড দ্য মিডগাট। এর উপরে ফোরগাট, মানে ডিউডেনামের যে পার্টটা এর উপরে এটা হচ্ছে ফোরগাট, ডিউডেনামের যে পার্টটা এর নিচে এটা হচ্ছে মিডগাট। সবাই বুঝতে পারছো? আচ্ছা, কারো কোনো কোয়েরি আছে প্যানক্রিয়াসের ডেভেলপমেন্ট নিয়ে? প্যানক্রিয়াসের ডেভেলপমেন্ট হয়ে গেছে, এটাই আর কি। সো প্যানক্রিয়াসের ডেভেলপমেন্টটা যখন আসবে তোমরা কিভাবে লিখবা? ভেন্ট্রাল প্যানক্রিয়াটিক বাড এন্ড ডরসাল প্যানক্রিয়াটিক বাড, এরা কোনটা উপরে কোনটা নিচে, কোনটা ডানে কোনটা বামে, কোনটা হচ্ছে তোমার সামনে কোনটা পিছে, এটা লিখবা। তারপর লিখবা কি, when rotation of the duodenum is complete, ventral pancreatic bud goes behind the duodenum and comes just underneath the dorsal pancreatic bud, and from them the pancreas develops. তারপর জাস্ট দুইটা বাডের লিখে দিবা। লাস্টে কি লিখবা, একদম লাস্টে, যে ventral pancreatic bud and dorsal pancreatic bud, they come from endoderm of foregut. আর লাস্টে লিখবা যে কানেকটিভ টিস্যু, স্মুথ মাসেল এটসেট্রা, মানে কানেকটিভ টিস্যু, ভেসেল, কানেক্ট ইত্যাদি, এগুলো আসে তোমার ওই একই, স্প্ল্যাঙ্কনোপ্লুরিক লেয়ার অফ ল্যাটারাল প্লেট মেসোডার্ম। তাহলে এই পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন আছে? কারো কোনো কোয়েরি আছে? আচ্ছা, ভাইয়া ভেন্ট্রাল প্যানক্রিয়াটিক বাটটা যখন ঘুরে চলে আসতো সামনে, তখন তো ডিউডেনামে একটা ফোর্স হওয়ার কথা না, মানে একটা কনস্ট্রিকশন হওয়ার কথা, মানে এটাই কি আলটিমেটলি ওই যে আমরা যে দুটো ফোর্স পেলাম ওইটা তৈরি করে? আচ্ছা, হ্যাঁ, এখন তোমাকে একটু বলতেছি যে যখন ঘুরে চলে আসে তখন কনস্ট্রিকশনটা কেন হয় না আমি তোমাকে একটু বলতেছি। ডরসাল প্যানক্রিয়াটিক বাটটা তোমার থাকে পিছন দিকটাতে, ভেন্ট্রাল প্যানক্রিয়াটিক বাটটাও পিছন দিকে যেই অবস্থান নেয়। সো ডিওডেনামে শুধুমাত্র একটা অংশে তখন তোমার প্যানক্রিয়াসগুলো থাকে, হ্যাঁ। কিন্তু যদি কখনো এমন হয়, যেটা আমরা একটু পরে পড়বো, একটা কনজেনিটাল অ্যানোমালি, সেটা হচ্ছে কি, ভেন্ট্রাল প্যানক্রিয়াটিক বাটটা পিছন দিক দিয়ে না যেয়ে সামনে দিয়ে যায়, তখন পিছন দিকে ডরসাল প্যানক্রিয়াটিক বাটটা গলা টিপে ধরে, সামনের দিক থেকে ভেন্ট্রাল প্যানক্রিয়াটিক বাটটা গলা টিপে ধরে, মাঝখানে ডিওডেনামটা একদম কনস্ট্রিক্টেড হয়ে যায়, ঠিক আছে। যখন শুধুমাত্র এক দিক দিয়ে মাইগ্রেশন হয় তখন আসলে ডিওডেনামটা কনস্ট্রিক্ট হয় না, কারণ ডিওডেনাম স্টিল হ্যাজ প্লেস টু গ্রো অন দ্য আদার সাইড, ঠিক আছে। জি ভাইয়া। হ্যাঁ, আর এখন আমরা এটা একটা কনজেনাল অ্যানোমালির অংশ হিসেবে পড়ব কি হয়, বাট এছাড়া আর কোনো কোয়েশ্চেন আছে আর কারো আপ টু দিস পয়েন্ট, কোনো কোয়েরি? আচ্ছা, ঠিক আছে। এখন দেখো congenital anomalies of the pancreas, আমরা জানি কি ডরসাল প্যানক্রিয়াটিক বাটটা থাকে পিছনে আর ভেন্ট্রাল প্যানক্রিয়াটিক বাটটা থাকে সামনে। তো একটা সময় এটাও পিছন দিক দিয়ে মাইগ্রেট করে করে এই পাশে আসে, তখন পুরো প্যানক্রিয়াসটা মানে এভাবে ডেভেলপ করে। অনেক সময় এটা সামনে দিয়ে আসে, সামনে দিয়ে আসলে সমস্যা যেটা হয়, পুরো এই জায়গাটা জুড়ে একটা প্যানক্রিয়াটিক বার্ডের ডেভেলপমেন্ট থাকে, আবার ডরসাল প্যানক্রিয়াটিক বার্ডটাও পিছন দিয়ে ডেভেলপ করে। তাহলে ভেন্ট্রাল প্যানক্রিয়াটিক বাটটা সামনে থেকে গ্রো করে অনেক বেশি,
আবার ডরসাল প্যানক্রিয়াটিক বারটা পিছন থেকে গ্রো করে অনেক বেশি। ডিওডেনামটা আর গ্রো করার জন্য কোনো জায়গা পায় না, এই দুইটা প্যানক্রিয়াটিক বার্ডের মধ্যে সে কনস্ট্রিক্টেড হয়ে পড়ে। তাহলে দেখো অ্যানুলার প্যানক্রিয়াসটা কি, প্যানক্রিয়াস সারাউন্ডস হোল অফ দ্য ডিওডেনাম ডিউ টু মাইগ্রেশন of ventral pancreatic bud by going in front of the developing duodenum instead by the back. Dorsal pancreatic budটা ventral pancreatic budটা পিছন দিক দিয়ে ঘুরে ডরসালের নিচে যাওয়ার কথা, সামনে দিয়ে ঘুরে না। পিছন দিয়ে ঘুরে যদি যায় তাহলে কোনো সমস্যা হবে না, কিন্তু সে যদি সামনে দিয়ে ঘুরে আসতে চায় তখনই এই অ্যানিউলার প্যানক্রিয়াসটা হবে। আরেকটা অ্যানোমালি আছে, প্যানক্রিয়াস ডিভিজাম। এটা হচ্ছে তোমার ফেলিয়ার অফ ভেন্ট্রাল প্যানক্রিয়াটিক বার্ড অ্যান্ড ডরসাল প্যানক্রিয়াটিক বার্ড টু ফিউজ। তখন এই দুইটা দুই দিকে থাকে, দুইটা আলাদাভাবে ড্রেন করে, আলাদা আলাদাভাবে। এটা হচ্ছে প্যানক্রিয়াস ডিভিজাম। এইখানে আমার ভেন্ট্রাল প্যানক্রিয়াটিক বার্ড অ্যান্ড ডরসাল প্যানক্রিয়াটিক বার্ড কখনোই ফিউশন হয় না। তো এই ছিল আজকের মেইন পড়া আর কি। এখন হচ্ছে কোয়েশ্চেনগুলো আছে, তার আগে আমাকে বলো কারো কোনো কোয়েরি আছে কিনা এই পর্যন্ত। প্যানক্রিয়াসটা মনে হয় মোটামুটি বুঝাতে পেরেছে, লিভারটা একটু মনে হয় কঠিন লেগেছে তোমাদের, কারণ হিস্টোলজিটা না বোঝার কারণে। অ্যাজ এ হোল মনে রাখতে পারো, ইন্ট্রাহেপাটিক এবং এক্সট্রাহেপাটিক বিলিয়ারি অ্যাপারাটাস আসে তোমার লিভার বার থেকে, সাইনোসয়েডস আসে তোমার ফ্রম ইন্টারমিংলিং উইথ আম্বিলিকাল ভেন অ্যান্ড ভাইটাল ভেন, আর সাপোর্টিভ স্ট্রাকচার পেরিসাইনোসয়েডাল টিস্যু এবং তোমার কাপফার সেল, হেমাটোপয়েটিক সেল এসব, এবং স্ট্রোমা, এগুলো সব আসে সেপ্টাম ট্রান্সভার্সাম থেকে। সেপ্টাম ট্রান্সভার্সাম হচ্ছে মেসোডার্ম, আর লিভার বার্ড হচ্ছে এন্ডোডার্ম। কোনো কোয়েরি আছে কারো আর কোনো কিছু নিয়ে আজকে? ভাইয়া ফার্স্টের দিকে স্লাইডে আপনি রেখেছিলেন স্টক অফ দ্য ইয়র্ক স্যাক, মানে এটার সাথে কি কানেকটিভ স্টকের সাথে কোনো সম্পর্ক আছে? হ্যাঁ, ফিউচার কানেক্টিং স্টকটা থেকেই কিন্তু তোমার ওই আম্বিলিকাল, মানে ফিউচার কানেক্টিং স্টকটা যেই জায়গায় লাগানো থাকে, হ্যাঁ, ওই জায়গা থেকে কিন্তু আলটিমেটলি তোমার অনেক কিছু জন্ম হয়, সেখান থেকে আম্বিলিকাল কর্ডের জন্ম হয়। স্টক অফ দ্য ইয়র্ক স্যাকের সাথে সম্পর্ক না সেটা, ওটা আম্বিলিকাল কর্ডের সাথে সম্পর্ক, ঠিক আছে? স্টক অফ দ্য ইয়র্ক স্যাক হচ্ছে এটা জাস্ট এন্ডোডার্মের একটা কানেকশন। ওই স্টক অফ দ্য ইয়র্ক স্যাককে তো আমরা একটা নামই দিয়েছি ভাইটালাইন ডাক্ট, বুঝছো? জি ভাইয়া। হ্যাঁ, সো ওইটা আসলে ওইটাই তোমার স্টক অফ দ্য ইয়র্ক স্যাকটা আমি আসলে এমনি বোঝানোর জন্য বলেছি। স্টক অফ দ্য ইয়র্ক স্যাকটা বেসিক্যালি হচ্ছে তোমার ভাইটালাইন ডাক্ট, হ্যাঁ, ওটা আসলে কনফিউজ করো না। কানেক্টিং স্টক ইট গিভস রাইজ টু দ্য আম্বিলিকাল কর্ড, ওটা আলাদা জিনিস। দাঁড়াও দেখাচ্ছি। এই হচ্ছে তোমার বাচ্চাটা, ঠিক আছে? এই হচ্ছে আম্বিলিকাল কর্ডটা, এই হচ্ছে প্লেসেন্টা, আর এই হচ্ছে তার এন্ডোডার্ম, ইয়র্ক স্যাক, সরি এন্ডোডার্ম, ভাইটালাইন ডাক্ট আর ইয়র্ক স্যাক, এরকম করে থাকে আর কি। হ্যাঁ, আসলে এখানে ভালো করে দেখানো হয়নি, মানে এন্ডোডার্ম হচ্ছে বাচ্চা শরীরের মধ্যে ছোট একটা অংশ, আবার ইয়র্ক স্যাক আসলে মানে একটু আরেকটু এমনি দেখাই, বাচ্চার পেটটা একটু ফুলা থাকে ডিউ টু দ্য প্রেজেন্স অফ দ্য ইয়র্ক স্যাক। আচ্ছা এখন দেখো, এন্ডোডার্ম, ভাইটালাইন ডাক্ট, ইয়র্ক স্যাক। আর আম্বিলিকাল কর্ড হচ্ছে মানে আম্বিলিকাল কর্ড দিয়ে তো হচ্ছে ব্লাড ভেসেল গুলো ঢুকে, ওগুলোর সাথে কিন্তু আসলে ইয়র্ক স্যাকের কমিউনিকেশন নাই, ওগুলো আলাদা জিনিস। তো এই হচ্ছে তোমার স্টক অফ দি ইয়র্ক স্যাক অথবা ভাইটালাইন ডাক্ট, এটা, আর এটা হচ্ছে আম্বিলিকাল কর্ড, দুইটা আলাদা জিনিস, ঠিক আছে আপু? জি ভাইয়া, জি, থ্যাংক ইউ ভাইয়া। ওকে, আর কোনো কোয়েরি আছে কারো? আচ্ছা ঠিক আছে, তাহলে এখন আমি জাস্ট কোশ্চেনগুলো একটু দেখাই দিই। আচ্ছা কেউ একজন আমাকে একটু প্যানক্রিয়াসের ব্লাড সাপ্লাইটা বলতে পারবা, মানে অ্যাকুরেটলি, আর্টারি সাপ্লাই? সেকেন্ড ইয়ারে যে আছো এমন কেউ একজন একটু বলো, আর্টারিয়াল সাপ্লাই অফ প্যানক্রিয়াস, পারবা কেউ?
superior pancreaticoduodenal artery or inferior pancreaticoduodenal artery? আচ্ছা, একটা সেকেন্ড। ঠিক আছে, ওকে। এছাড়া এটা তো গেল জাস্ট তোমার মানে হেড, তুমি খালি হেডে সাপ্লাই করলা। ভাইয়া টর্চোস স্প্লেনিক আর্টারি থেকে ভাই কিছুটা সাপ্লাই হয়, যে এটার কর্পো কর্ডাল সেগমেন্ট, আচ্ছা আমি বলি কর্পোরো তোমাকে, কর্ডাল সেগমেন্ট। বডি, টেল, নেক বাই দ্য স্প্লেনিক আর্টারি, স্প্লেনিক আর্টারি প্যানক্রিয়াটিক ব্রাঞ্চ, আর হেড আর আনসেলেড প্রসেস মেনলি বাই দ্য প্যানক্রিয়াটিকোডিউডেনাল আর্টারি। এটা হচ্ছে তোমার সুপিরিয়র এবং ইনফেরিয়র। তো যাই হোক, এখন ইনফেরিয়রটা কিন্তু আসছে কোথা থেকে? এটা আসছে সুপিরিয়র মেজেন্টেরিক আর্টারি থেকে, আর সুপিরিয়রটা আসছে ফ্রম দ্য সিলিয়াক ট্রাঙ্ক। তো আবার স্প্লেনিকটাও আসছে সিলিয়াক ট্রাঙ্ক থেকে। তো প্যানক্রিয়াসের হোল ব্লাড সাপ্লাইটাই কিন্তু ফ্রম দ্য সিলিয়াক ট্রাঙ্ক, except small portion of the head which is supplied by the superior mesenteric artery. এটার কারণটা হচ্ছে কি, এটা যদিও ফোরগাট থেকে আসে, স্টিল ইট লাইজ ভেরি মাচ ক্লোজ টু দ্য হাইন্ডগাট, সরি ভেরি মাচ ক্লোজ টু দ্য স্টার্টিং অফ দ্য মিডগাট। এই ছবিটা দেখো, কই, এই যে এই ছবিটা, দাঁড়াও, এটা ঠিক আছে, এটা ফোরগাট থেকে আসতেছে, বাট আমরা কি জানি লিভার বার্ডের পরের অংশটুকুই তো মানে লিভার বার্ডের পরের অংশটুকুই তো মিডগাট ছিল, তাই না? সো ইট ইজ ভেরি মাচ ক্লোজ টু দ্য মিডগাট। সো মিডগাটের অল্প একটু ব্লাড সাপ্লাই পায় আর কি প্যানক্রিয়াসটা। কোন পার্টটা? আনসিনের প্রসেস আর হেডের ছোট্ট একটু অংশ সুপিরিয়র মেজেন্টেরিক আর্টারি থেকে একটু পায়। তোমরা যখন বলবা যে ইট ইজ ডিরাইভ ফ্রম ফোরগাট, তখন তোমরা মেনলি ফোরগাটের ব্লাড সাপ্লাইগুলো দেখাই দিবা যে সো ইট গেটস ইজ মেজর ব্লাড সাপ্লাই ফ্রম ফোরগাট ব্লাড ভেসেল সিলিয়াক ট্রাঙ্ক। যাই হোক, এটা আমাদের কনসার্ন না আজকে বেশি। এখন একটু কোয়েশ্চেনগুলো দেখো। ওয়াই ডিসেন্ডিং কোলন ইজ সাপ্লাইড বাই লেফট কোলিক আর্টারি? তোমরা ব্লাড সাপ্লাইতে দেখাবা যে লেফট কোলিক আর্টারি ইজ ব্রাঞ্চ অফ ইনফেরিয়র মেজেন্টেরিক আর্টারি হুইচ ইজ আর্টারি অফ দ্য হাইন্ডগাট, যেহেতু এটা এখান থেকে আসে। সো ট্রান্সভার্স কোলন ইজ সাপ্লাইড বাই ব্রাঞ্চেস অফ সুপিরিয়র এন্ড ইনফেরিয়র মেজেন্টেরিক আর্টারি, রাইট 2/3 হচ্ছে তোমার ফ্রম দ্য মিডগাট এবং লেফট 1/3 হচ্ছে তোমার ফ্রম দ্য হাইন্ডগাট। এই জন্য দুইটা দিয়ে সাপ্লাই। হাইন্ডগাট ইজ সাপ্লাইড বাই ব্রাঞ্চেস অফ ইনফেরিয়র মেজেন্টেরিক আর্টারি। এটা আর কি এক্সপ্লেন করবা কি, বলবা যে তোমার এওর্টার যে তিনটা ভেন্ট্রাল ব্রাঞ্চ আছে, তিনটা ভেন্ট্রাল ব্রাঞ্চ তিনটা গাটকে সাপ্লাই দেয়। সো হাইন্ড গাটকে সাপ্লাই দেওয়া হচ্ছে ইনফেরিয়র মেজেন্টেরিক আর্টারি। হাইন্ড গাটের পার্টগুলা বলবা এবং প্রত্যেকটা পার্ট যে ইনফেরিয়র মেজেন্টেরিক আর্টারির অমুক ব্রাঞ্চ দিয়ে সাপ্লাইড সেটাও বলবা। জাস্ট বেসিক্যালি ব্লাড সাপ্লাইটা বলবা আর কি এখানে। তারপর হচ্ছে ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স ইজ কল্ড অ্যাবডোমিনাল টনসিল। টনসিল মানে হচ্ছে অ্যাগ্রিগেশন অফ লিম্ফয়েড ফলিকলস, অ্যাগ্রিগেশন অফ লিম্ফয়েড ফলিকলস। ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্সে এরকম অনেক অনেক অ্যাগ্রিগেশন অফ লিম্ফয়েড ফলিকল আছে, এই জন্য এটাকে বলা হয় তোমার অ্যাবডোমিনাল টনসিল। এটা আসলে হিস্টোলজির কোয়েশ্চেন, কিন্তু এখানে কেন যে মানে ডেভেলপমেন্টালি বললো জানি না। আচ্ছা, পেইন বিগিনস অ্যারাউন্ড দ্য আম্বিলিকাস ইন অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস। আম্বিলিকাস আসছে তোমার মিডগাট থেকে, এবং মিডগাটের যে সোমাটিক সাপ্লাই, সরি মানে মিডগাটের তোমার যেই মানে অটোনমিক সাপ্লাই, এটা আসছে তোমার ফ্রম দ্য থোরাসিক 10 সেগমেন্ট অফ স্পাইনাল কর্ড। তো থোরাসিক 10 এর যেই ডার্মাটোম, এটা আবার অ্যারাউন্ড দ্য আম্বিলিকাস, এজন্য শুরুর পেইনটা অ্যারাউন্ড দ্য আম্বিলিকাস ফিল হয়। কি বলবা? অ্যাপেন্ডিক্স ইজ আ মিডগাট স্ট্রাকচার, the autonomic supply of midgut is from the thoracic 10 segment of spinal cord. Again, the dermatome of thoracic 10 segment of spinal cord arises মানে is present around the umbilicus. So pain of umbilicus is felt around the তোমার ইয়ে কি বললো, pain around the umbilicus is felt in case of acute appendicitis. তারপরে মেনশন দ্য ডেভেলপমেন্ট অফ অ্যানাল ক্যানাল, এটা বলছি।
এক্সটার্নাল হেমোরয়েডস আর ভেরি পেইনফুল, কারণ এখানে হচ্ছে তোমার সোমাটিক নার্ভ সাপ্লাই। হাউ ইমপারফোরেটেড অ্যানাস ডেভেলপ, বলবা যে ডিউ টু ফেলিওর অফ রাপচার অফ ক্লোয়েকাল মেমব্রেন। হোয়াট আর দ্য ফাংশন অফ লিভার ইন ফিটাল অর ইন্ট্রাইউটেরাইন লাইফ? এটা আসলে তোমরা একটু দেখে নিও, এটা হচ্ছে তোমার অনেক ফাংশনে আছে, এর মধ্যে যেমন হেমাটোপয়েটিক ফাংশন আছে মেইন। এটা আসলে মানে ঠিক মানে অ্যানাটমির মধ্যে পড়ে না, এটা অ্যাকচুয়ালি ফিজিওলজির কোয়েশ্চেন। ফিজিওলজিতে তোমরা দেখতে পারো, বা তোমরা তোমাদের মানে অ্যানাটমি, গ্রস অ্যানাটমি ডিসকাশনে বলা থাকে যে ইন্ট্রাইউটেরাইন লাইফের কাজটা কি। মেনশন দ্য ডেভেলপমেন্ট অফ লিভার, অথবা মেনশন দ্য ডেভেলপমেন্টাল সোর্স অফ লিভার। ওই তিনটা সোর্সের কথা বলবা, লিভার বার্ড, সেপ্টাম ট্রান্সভার্সাম, আর হচ্ছে ভাইটালাইন ভেইন এন্ড আম্বিলিকাল ভেইন। আচ্ছা, লিভার ইজ সাপ্লাইড বাই the bronchus of the celiac trunk, branches of the celiac trunk. লিভার হচ্ছে ফোরগাট স্ট্রাকচার। তোমরা এখানে লিভারের ব্লাড সাপ্লাইটা দেখাবা যে তোমার লিভার ইজ সাপ্লাইড বাই দ্য তোমার রাইট অ্যান্ড লেফট হেপাটিক আর্টারি, হুইচ ইজ branch of the proper hepatic artery, which is again branch of the common hepatic artery, and common hepatic artery arises from the celiac trunk. এখানে জাস্ট লিভারের ব্লাড সাপ্লাইটা দিয়ে ব্যাখ্যা করবা। হেপাটিক ভেইন সাপোর্টস দ্য লিভার, এটা আসলে অ্যানাটমিক্যালি ব্যাখ্যা করতে হয় যে তোমার হেপাটিক ভেইনগুলা সরাসরি ইনফেরিয়র ভেনা কেভার সাথে কানেক্টেড থাকে, আবার ইনফেরিয়র ভেনা কেভাগুলা তোমার ইনফেরিয়র ভেনা কেভাটা তো একদম একটা সলিড স্ট্রাকচার, তো অনেকটা হেপাটিক ভেইনগুলা লিভারটাকে ঝুলায় রাখে। তবে লিভারে আরো সাপোর্ট আছে, তোমরা এটা অ্যানাটমিতে পড়েছো। আচ্ছা, পেইন অফ অ্যাকিউট কোলেসিস্টাইটিস ইজ রেফার্ড টু টিপ অফ দ্য রাইট শোল্ডার। আচ্ছা, এই কোশ্চেনটা হচ্ছে তোমাদেরকে, তোমরা কি কেউ রেফার্ড পেইন এই টার্মটা শুনেছো? রেফার্ড পেইন এই টার্মটা জি ভাইয়া। কেউ কি বলতে পারবা সংক্ষেপে জিনিসটা কি? ভাইয়া মানে একটা স্পেসিফিক ভিসেরাতে যদি পেইন হয়, সেটার পেইনটা আমাদের বডির অন্য একটা সেকশনে গিয়ে ফিল হয়। যে যেমন ওই যে মার্ফিস পয়েন্টে ভাইয়া যখন গল ব্লাডারে পেইন হয়, সেটার পেইনটা আমরা আমাদের লেফট স্ক্যাপুলার নিচের দিকে ওটা ফিল করি, মানে সাপ্লাইটার কারণে, নার্ভ সাপ্লাই কারণে, মানে রেফার পেইন নার্ভের হচ্ছে এরকম। রুটগুলো ভাই ব্রেন সেনসিটিভ না এরকম সেগমেন্টাল রেফার ইনারভেশন। পেইন। আচ্ছা ঠিক আছে, তোমরা অনেকে অনেক রকম আইডিয়া আছে, ভালোই আছে আইডিয়া তোমাদের। আমি একটু ইয়ে করি, শোনো। তোমরা যারা সেকেন্ড ইয়ারে আছো তারা এটা ভালো বুঝবা ফার্স্ট ইয়ারের থেকে। আমাদের স্পাইনাল কর্ডে যে ডরসাল যে হর্নটা, এটাকে বলা হয় সেন্সরি হর্ন। এখান দিয়ে তোমার সেন্সরি নার্ভগুলো এন্টার করে, দেন পেন সেন্সেশনটা স্পাইনোথ্যালামিক ট্র্যাক্টের মাধ্যমে কিন্তু ব্রেইনে যায়। এখন খেয়াল রাখতে হবে কি, এই যে পেইনটা সেন্সেশনটা যে যাচ্ছে, এটা বোথ ভিসেরাল পেইন এবং সোমাটিক পেইন, দুই রকম পেইনই যাচ্ছে। অন্যভাবে চিন্তা করলে অটোনমিক পেইন এবং সোমাটিক পেইন দুই রকম পেইনই কিন্তু এক জায়গা দিয়ে ঢুকে ঠিক সেই একই ট্র্যাক দিয়েই উপরে যাচ্ছে, ব্রেইনে যাচ্ছে। কোথায় যাচ্ছে? ব্রেইনের পোস্ট সেন্ট্রাল জাইরাসে, যেখানে তোমার সেন্সরি এরিয়া আছে, সেখানে যাচ্ছে। আমাদের ব্রেইনে একটা ম্যাপের মতো আছে যে কোন জায়গাতে স্টিমুলেট করলে কোন জায়গাতে পেইন পারসেপশন হবে, এটাকে বলা হয় সেন্সরি হোমানকিউলাস। যাই হোক, আমাদের ব্রেইনে এরিয়াগুলা এভাবে ম্যাপ আউট করা আছে আর কি। তো কথা হচ্ছে কি, তোমার এই যে স্পাইনোথ্যালামিক ট্র্যাক্টগুলো যে উপরে উঠতেছে, এগুলো প্রত্যেকটা ভার্টিব্রাল লেভেল থেকেই সাপ্লাই নিচ্ছে। তো তোমার সাপোজ আমাদের যেই যখন অ্যাকিউট কোলেসিস্টাইটিস হয়, অ্যাকিউট কোলেসিস্টাইটিস হইলে তোমার ডায়াফ্রামটা একটু ইরিটেটেড হয়, ডায়াফ্রামটা একটু স্ট্রেচড হয়। কেন হয় এটা বলতেছি। অ্যাকিউট কোলেসিস্টাইটিস হইলে পুরা লিভারকে কভার করে রাখছে যে পেরিটোনিয়ামটা, সেটা স্ট্রেচ হয়, এবং সেটা স্ট্রেচ হলে ডায়াফ্রামের আন্ডার সারফেসে যে পেরিটোনিয়ামটা, সেটাও স্ট্রেচ হয়। সেটা আলটিমেটলি ফ্রেনিক নার্ভকে ইরিটেট করে।
কাকে ইরিটেট করে? ফ্রেনিক নার্ভকে ইরিটেট করে। এখন তোমরা যারা জানো তারা বলো তো কেউ, ফ্রেনিক নার্ভের রুট ভ্যালু কি? C3, C4, C5। C3 is for C5. হ্যাঁ, তো যখন ফ্রেনিক নার্ভ ইরিটেটেড হয়, এই সেন্সেশনটা স্পাইনাল C3 সেগমেন্ট দিয়ে স্পাইনাল কর্ডে প্রবেশ করে এবং ব্রেইনের C3 যে এরিয়াটা পারসিভ করতেছে পেন, সেই এরিয়াতে যায়। সব সময় খেয়াল রাখবা যে আওয়ার বডি ইজ মোর সেনসিটিভ টু সোমাটিক পেইন দেন দ্য ভিসেরাল পেইন। এজন্য যে কোনো পেন সেন্সেশনে আসুক না কেন, আমাদের বডি সেটাকে চেষ্টা করে সোমাটিক পেইন হিসেবে পারসিভ করতে। সো ফ্রেনিক নার্ভের পেইনটা যদিও ডায়াফ্রামের নিচ থেকে আসছে ডিউ টু অ্যাকিউট কোলেসিস্টাইটিস, তারপরও যেহেতু ফ্রেনিক নার্ভ ইটসেলফ স্পাইনাল কর্ডে ঢুকে এবং বের হয় C3, C4, C5 লেভেলে, আমাদের ব্রেইনও এই সেন্সেশনটা মনে করে কি আমাদের বডির যেখানে সোমাটিক C3 সাপ্লাই আছে সেখান থেকে পেইনটা আসতেছে। সোমাটিক সেন্সরি সাপ্লাই মানে কি? ডার্মাটোম। আমাদের বডি মনে করে কি ডার্মাটোমের যেই জায়গাটা C3, C4, C5 দিয়ে সাপ্লাইড, সেই জায়গা থেকে পেইনটা আসতেছে, হুইচ ইজ অন দ্য টিপ অফ দ্য রাইট শোল্ডার, রাইট সাইডে। এজন্য অ্যাকিউট কোলেসিস্টাইটিসের পেইন হলে সেই পেইনটা আমাদের ফিল হয় তোমার টিপ অফ দ্য রাইট শোল্ডারে। সোজা কথা, যে কোনো ভিসেরাল পেইন আমাদের বডি মনে করে কি যে ইট ইজ এ সোমাটিক পেইন, সে এটাকে পারসিভ করে সোমাটিক পেইন হিসেবে, এবং আমরা ওই ভিসেরার যেই সেগমেন্ট দ্বারা নার্ভ সাপ্লাই, সেই সেগমেন্টের ডার্মাটোমাল ডিস্ট্রিবিউশন আমরা সাপ্লাইটা পাই। অর্থাৎ ফ্রেনিক নার্ভ যেহেতু C3 দ্বারা সাপ্লাইড, C3, C4, C5 দ্বারা সাপ্লাইড, আমরা ব্যথাটা ফিল করব C3, C4, C5 এর ডার্মাটোমাল এরিয়াতে। ঠিক একইভাবে অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিসের ব্যাপারটাও এরকম। অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস, অ্যাপেন্ডিক্স ইজ সাপ্লাইড বাই, মানে অ্যাপেন্ডিক্সের যে মানে ভিসেরাল সাপ্লাই, এটা আসছে তোমার T10 থেকে, কিন্তু T10 এর ডার্মাটোমাল রিজিয়ন হচ্ছে অ্যারাউন্ড দ্য আম্বিলিকাস। এজন্য এটার ব্যথাটা আমরা ফিল করব অ্যারাউন্ড দ্য আম্বিলিকাস। আচ্ছা, একটু কঠিন হয়ে গিয়েছে, যাই হোক, তোমরা জাস্ট এই কোশ্চেনের উত্তর এভাবেই দিবা যে acute cholecystitis causes irritation of the phrenic nerve. Phrenic nerve is মানে root value is C3, C4, C5. So when our brain perceives any pain sensation from that segment, it projects the pain to the dermatome of that segment, which is in the tip of the right shoulder. আশা করি সবাই এখন পারবা। Write in brief about the development of pancreas. Give the developmental sources of pancreas. হইছে। Mention the derivatives of pancreatic buds. এটাও হইছে। Write the artery supply of head of the pancreas from developmental background. আচ্ছা, এই প্রশ্নটা তোমরা যখন লিখবা, তোমরা একটু ডিপ্লোম্যাটিক্যালি লিখতে হবে যে ভেন্ট্রাল প্যানক্রিয়াটিক বাড, এটা ফোরগাট থেকে আসছে। So it gets its major blood supply from the superior pancreatico-duodenal artery, which is branch of the celiac trunk, which is called artery of the foregut. But it also gets a small blood supply from the inferior pancreatico-duodenal artery, which is from superior mesenteric artery, which is from the midgut, because it grows very much close to the midgut. বুঝছো? মানে ভেন্ট্রাল প্যানক্রিয়াটিক বাট ফোরগাটেরই ডেরিভেটিভ, কিন্তু মিডগাটের খুবই ক্লোজ অ্যাসোসিয়েশনে থাকায় মিডগাট থেকে সে ছোট একটা ব্লাড সাপ্লাই পায়। এইভাবে লিখবে এটার অ্যান্সারটা। প্যানক্রিয়াস ইজ সাপ্লাইড বাই ব্রাঞ্চেস ফ্রম সিলিয়াক ট্রাঙ্ক, ঠিক আছে, এটা তো বললামই। রাইট ব্রিফলি অন ডেভেলপমেন্টাল অ্যানোমালিজ অফ প্যানক্রিয়াস, এটাও আমি নামগুলো বললাম। আচ্ছা, এটা একটু বলে দেই। সিলিয়াক ট্রাঙ্ক থেকে এক পাশে হচ্ছে তোমার হেপাটিক আর্টারি, এক পাশে স্প্লেনিক আর্টারি, এক পাশে হচ্ছে তোমার লেফট গ্যাস্ট্রিক আর্টারি, সরি রাইট গ্যাস্ট্রিক আর্টারি। এই হেপাটিক আর্টারি থেকে অ্যারাইজ করে হচ্ছে তোমার প্রপার হেপাটিক আর গ্যাস্ট্রোডিউডেনাল আর্টারি। গ্যাস্ট্রোডিউডেনাল আর্টারি থেকে অ্যারাইজ করে রাইট গ্যাস্ট্রিক আর্টারি আর, আচ্ছা সরি, গ্যাস্ট্রোডিউডেনাল আর্টারি থেকে অ্যারাইজ করে হচ্ছে তোমার, আচ্ছা আমাকে কি একটু বলতে পারো, আমার ঠিক এখানে খেয়াল নেই।
একটু বলো। সিলেক্ট। রাইট গ্যাস্ট্রিক আর্টারি সুপিরিয়র গ্যাস্ট্রো প্যানক্রিয়াটিক ডিউডেনাল আর্টারি নেবে। আচ্ছা, মানে গ্যাস্ট্রো ডিওডেনাল আর্টারি থেকে কি অ্যাপিয়ার করে? রাইট গ্যাস্ট্রিক আর্টারি আর সুপিরিয়র প্যানক্রিয়াটিকো ডিওডেনাল আর্টারি, এই সুপিরিয়র তো? প্যানক্রিয়াটিক, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, কারণ ভাই সিলিয়াক ট্রাঙ্ক থেকে ভাই লেফট গ্যাস্ট্রিক আর্টারি আর স্প্লেনিক আর্টারি তো বের হয়। আচ্ছা, এখন একটু আমাকে বলো তো, রাইট গ্যাস্ট্রো এপিপ্লয়েক আর্টারিটা কোত্থেকে অ্যারাইজ করে? এটা কি কারো মনে আছে? ও আচ্ছা হ্যাঁ, এটা এখান থেকে অ্যারাইজ করে, যে প্রপার হেপাটিক যে আর্টারি আছে না, এখান থেকে হচ্ছে রাইট গ্যাস্ট্রো এপিপ্লয়েকটা অ্যারাইজ করে, আর লেফট গ্যাস্ট্রো এপিপ্লয়েকটা অ্যারাইজ করে হচ্ছে তোমার স্প্লেনিক আর্টারি থেকে। এখন ঠিক আছে, ওকে। যাই হোক, তোমরা প্যানক্রিয়াজেরটা এভাবে বলবা যে ফার্স্টে হচ্ছে তোমার কমন হেপাটিক থেকে প্রপার হেপাটিক এই পাশে, আর এই পাশে হচ্ছে তোমার গ্যাস্ট্রোডিউডেনাল থেকে অ্যারাইজ করে প্যানক্রিয়াটিক ডিউডেনাল। ওকে, দাঁড়াও আরেকবার বলি। হ্যাঁ, এখানে কিছু লেখা যাচ্ছে না। আচ্ছা দেখো, একটু দেখো, এটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট। সিলিয়াক ট্রাঙ্ক, এখান থেকে স্প্লেনিক আর্টারি, এখান থেকে লেফট গ্যাস্ট্রিক আর্টারি, এখান থেকে হচ্ছে তোমার কমন হেপাটিক আর্টারি। কমন হেপাটিক আর্টারি থেকে একটা আর্টারি অ্যারাইজ করে গ্যাস্ট্রোডিউডেনাল আর্টারি, আর এ হচ্ছে তোমার প্রপার হেপাটিক আর্টারি। তাহলে এই হচ্ছে গ্যাস্ট্রোডিউডেনাল আর্টারি। গ্যাস্ট্রোডিউডেনাল আর্টারি থেকে কি অ্যারাইজ করতেছে? রাইট গ্যাস্ট্রিক আর্টারি, আর বাকিটা যাচ্ছে তোমার সুপিরিয়র প্যানক্রিয়াটিকো ডিউডেনাল আর্টারি। এটা আবার অ্যান্টেরিয়র আছে, পোস্টেরিয়র আছে। আচ্ছা, আর তোমার প্রপার হেপাটিক থেকে আরেকটা আর্টারি অ্যারাইজ করে, এটার নাম হচ্ছে তোমার রাইট গ্যাস্ট্রো ডিউডেনাল আর্টারি, আর স্প্লেনিক আর্টারি থেকে অ্যারাইজ করে লেফট গ্যাস্ট্রো ডিউডেনাল আর্টারি। প্রপার হেপাটিক থেকে অ্যারাইজ করে সিস্টিক আর্টারি, আর হচ্ছে তোমার হেপাটিক আর্টারি। হেপাটিক আর্টারিটা রাইট হেপাটিক আর্টারি, লেফট হেপাটিক আর্টারিতে ভাগ হয়ে যায়। আমার এখানে হয়তো কিছু ভুল থাকতে পারে, কেউ যদি কারেক্টটা পাও বা কেউ মানে কোনো যদি ভুল থাকে মানে গ্রুপে শেয়ার করো আর কি। আমি চাই না যে আমার এটার জন্য কারো পার্মানেন্ট একটা ভুল থাকুক। যাই হোক, এগুলো সব সিলিয়াক ট্রাঙ্কের ডেরিভেটিভ ফোরগাটের আর্টারি। তো আশা করি যে আজকের ক্লাসটা এখানেই শেষ হয়ে যাবে। আর কোনো কোয়েরি যদি থাকে জিজ্ঞেস করতে পারো, আর না হলে ক্লাসটা শেষ করব। কারো কোনো কোয়েরি আছে? সে ক্লাসটা একটু কঠিন ছিল, আমার কাছে মনে হচ্ছে একটু কঠিন হয়েছে, একটু লেংদি হয়েছে। আচ্ছা, রাজীব ভাই আপনি কি আছেন? হ্যালো, আসি। সরি ভাই, আপনাকে অনেকক্ষণ মানে কষ্ট করতে হলো ভাই। হ্যাঁ, থ্যাংক ইউ ভাই। আমি ক্লাসটা শেষ করে দিচ্ছি। আর সবাইকে একটু সরি, আজকে আসলে আমার পড়ানোটা আজকে একটু কোঅর্ডিনেটেড হয় নাই, মানে আমি ঠিক কনসেন্ট্রেট করতে পারছিলাম না, হয়তো একটু ভালো হয়নি পড়ানোটা আজকে, কেউ কিছু মনে করো না। কোনো যদি মানে থাকে, প্রবলেম থাকে, গ্রুপে বইলো, আই উইল ট্রাই টু ক্ল্যারিফাই ইট। আর আমি আবার এক্সট্রিমলি সরি যে আজকের একটু আমার কোনো কারণে আমি ফোকাস ছিলাম না পড়ানোতে, একটু ডিস্ট্রাক্টেড ছিলাম সামহাও। যাই হোক, কোনো যদি কোয়েরি থাকে গ্রুপে জিজ্ঞেস করো। তো তাহলে সবাইকে ধন্যবাদ, থ্যাংক ইউ ভাইয়া, আপনাকে থ্যাংক ইউ ভাই, আমি তাহলে যাই। আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম। ঠিক আছে ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া। ঠিক আছে, আমি তাহলে ক্লাসটি শেষ করে দিচ্ছি। জি ভাইয়া। আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম ভাই।